আচ্ছা, আমরা ইতোমধ্যে লাইভে যুক্ত হয়েছি। আপনারা সবাই জেনে ইতোমধ্যে জেনেছেন যে আমরা সকল বিতার্কিকদের নিয়ে যারা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন ও পরবর্তীতে সরকারের ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে জড়িত ছিলেন, তারা একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়ে বিতার্কিক হিসাবে কার্যক্রম পরিচালনা করেছি এবং সেই প্ল্যাটফর্ম থেকে আজকে আমরা একটি বিশেষ লাইভ করছি, যে লাইভটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এবং বিকল্প। আজকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের সাথে যুক্ত আছেন মেঘমল্লার বসু, সভাপতি ছাত্র ইউনিয়ন, এবং আমাদের সাথে যুক্ত আছেন তাপসী দে প্রাপ্তি, আহ, সংগঠক ও শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আমি আমাদের তিনজন অতিথিকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে আমরা একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আজকে আমাদের যেই বিষয়গুলো আছে, যে বর্তমানে যে বিভিন্ন সন্দেহ বা বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে সাধারণ মানুষের মাঝে এবং শিক্ষার্থীদের মাঝে, যে ছাত্র রাজনীতি কিংবা হচ্ছে বর্তমান সরকার বা এই বিপ্লবের ফলাফল নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে একটা সুরাহা পেতে পারি। তো আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে আসলে জানতে চাই সেটি হচ্ছে, আমাদের যে আন্দোলনটি করা হয়েছে, তো এই আন্দোলনটি একটি পর্যায়ে যে সরকার পতনের আন্দোলনের দিকে গেল, তার মূল কারণটি ছিল যে সরকার দলীয় ছাত্র সংগঠন থেকে নিপীড়ন চালানোর যে একটি দীর্ঘ পরম্পরা, এবং এটি আসলে একটি পুরো আমরা দেখলাম পুরোদমের পর্যায়ে গেল, এবং সেখান থেকে আসলে শিক্ষার্থীরা নিশ্চিত হলো যে এভাবে করে সরকার বা হচ্ছে কেন্দ্রীয় সংগঠনের লেজুর ভিত্তি কর্তৃক রাজনীতি, এটি আসলে কখনো ফলপ্রসূ হতে পারে না। এটার জন্যই আসলে সরকার বিরোধী একটি মোড় নিতে দেখলাম আমরা আন্দোলনকে একটি পর্যায়ে। তো সেখান থেকে সবারই আমরা অনেক জায়গা থেকে দেখেছি যে ছাত্র সংগঠনগুলো নিষিদ্ধ হওয়ার দাবি আসছে, কিংবা অনেক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে। তো সেখান থেকে আমি প্রথমে হচ্ছে মেঘদার কাছে আসতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির গতি প্রকৃতি আসলে কেমন দেখছেন, বা এর রূপরেখা কেমন হতে পারে। মেঘ মোল্লার বসু। প্রথমত ধন্যবাদ মানে আলোচনাটির আয়োজন করার জন্য। মানে আমরা এমন একটা সময় আসছি যেই সময় আসলে আমরা কি ভাবতেছি এটা অনেকদিন পর ম্যাটার করা শুরু করছে। মানে সাধারণভাবে একটা দীর্ঘ সময় আমরা পার করে আসছি যেখানে আসলে যে কোনো ধরনের পলিসি আলোচনাই হোক বা যে কোনো ধরনের সাবস্টেন্সিয়াল আলোচনা হোক, এই আলোচনাগুলোর কোনো গুরুত্ব ছিল না। আসলে আমার মধ্যে হিস্ট্রির এরকম একটা খুব রেয়ার টাইম গুলার একটা আছে যেখানে আসলে সাধারণ মানুষ কি ভাবতেছে বা সাধারণ মানুষের কাছে কি ভাবনা পৌঁছানো হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তো ছাত্র রাজনীতির যে প্রসঙ্গটা আমার কাছে মনে হয় বাংলাদেশে এটা খুব জটিল। মানে বাংলাদেশের বাইরে অনেকেই এটা বুঝতে পারতেছে না, মিলাইতে পারতেছে না। যে মানে আমি পশ্চিমবঙ্গের অনেকের ফেসবুক স্ট্যাটাস দেখতেছিলাম যারা বলতেছে যে ছাত্ররা আন্দোলন করে সরকার চেঞ্জ করলো ইত্যাদি ইত্যাদি, তাহলে আবার ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা উঠতেছে কেন? কারণ বাংলাদেশে আসলে দীর্ঘদিন ধরেই একটা পার্টিজান পলিটিক্স বিষয়ক এক ধরনের একটা মানে চূড়ান্ত রাগ, ক্রোধ, ঘৃণা, বিবমিশা নানান কিছু আছে। এখন এটার যে পার্টিকুলার চ্যালেঞ্জগুলো কি আমরা জানি যে ক্যাম্পাসে এই যেই সব জায়গায় গোষ্ঠীবদ্ধ ছাত্র রাজনীতি আছে সেই সব জায়গাতেই হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে মানে গেস্ট রুমের মতো চর্চা আছে, গণরুমের মতো চর্চা আছে, বা সেই সব জায়গাগুলোতে আমাদের ফাউ খাওয়া বা এরকম জিনিসপত্রগুলো আছে, চাঁদাবাজি আছে। তো এইগুলার সাথে ছাত্র রাজনীতি অঙ্গাঙ্গী। কাজে ছাত্র রাজনীতি বলতে মানুষজন এইগুলাকেই বুঝে। এখন এইগুলাকে প্রিভেন্ট করার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, মানে যারা বলতেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, কথাটা তো অনেক চলতেছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্যাট মিনস। মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে কি বোঝায়? কারণ আমি যারা বলতেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই তারাই কিন্তু আবার একই সাথে বলছে ছাত্র সংসদ নির্বাচন চাই। তাহলে ছাত্র সংসদ নির্বাচন চাই মানে কি? ছাত্র সংসদ নির্বাচন চাই মানে তার মানে ছাত্ররা নানান ইস্যু নিয়ে প্রোটেস্ট করবে, ছাত্ররা ক্যান্টিনের খাবারের দাম নিয়ে, ছাত্ররা কেন লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্ররা কেন যথেষ্ট পরিমাণ ভাতা পাচ্ছে না, এগুলো নিয়ে মানে স্টুডেন্টরা প্রোটেস্ট করবে বা এগুলার দেখভালের জন্য নানান কিছু করা হবে। তার মানে ছাত্রদের সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা তারা অস্বীকার করতেছে না, কিন্তু একই সঙ্গে লেজুর ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতিকে তারা সমাধান মনে করছে। এই জায়গা থেকে আসলে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ আমি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিলেও ফর এক্সাম্পল শিক্ষকদের যে রাজনীতি, শিক্ষক লীগ বা শিক্ষক দল কিন্তু নাই, কিন্তু লাল দল নীল দল নামেও একই জিনিসই কিন্তু হচ্ছে। কাজে আমি যদি একদম সকল ধরনের এই জাতীয় নামে বা আইডিওলজির বেসিসে সংগঠন করা নিষিদ্ধ করে দিই, আমার তো ছাত্রদেরকে প্ল্যাটফর্ম করার অধিকার দিতে হবে কোনো না কোনো ফর্মে।
তার অল্টারনেটিভ কি? তার অল্টারনেটিভ হচ্ছে যেটা যেটা উঠতেছে আলোচনা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একমাত্র লেজিটিমেট ভয়েস হবে, মানে এটা কেউ অফিসিয়াল কেউ বলে নাই, এটা মানে একটা আওয়াজ উঠছে যে এটা এটা করার চেষ্টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেকটা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বডি থাকবে এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বডির মধ্য দিয়ে সবাই রিপ্রেজেন্ট করবে। এখন এটা যদি হয়, এটা তো আসলে ছাত্র কেন্দ্রিক বাকশাল। দাদা এখানেই আমাদের প্রশ্নটি ছিল, সেটি হচ্ছে যে তাহলে আমরা যদি, আপনি বললেন যে হয়তোবা আমরা অন্যান্য যে ছাত্র সংগঠন সেগুলোর বাইরে যে হয়তোবা একটা ইউনিয়ন নির্বাচন করতে পারি, যে ছাত্র ইউনিয়ন মানে ছাত্রদের ইউনিয়ন, যেটা হচ্ছে ডাকসু আকারে আছে, তো সেক্ষেত্রে দিন শেষে তো নীল দল লাল দলের হচ্ছে ওই কোরামগুলো হয়েই যায় এবং আসলে ওই আওয়ামী লীগের একটা প্যানেল, বাম দলগুলো সমর্থিত একটা প্যানেল, কিংবা হচ্ছে ডান দলগুলো সমর্থিত একটা প্যানেল হয়েই যায়। তাহলে আসলে মানে ওই বাকশাল না করে আমাদের সমাধানটি কি হতে পারে, আসলে অন্য একটি বিকল্প সমাধান? আমার কাছে মনে হয় যে আসলে পুরো বন্দোবস্তটার ক্রাক্সটাকে খুঁজে বের করতে হবে। পুরো বন্দোবস্তটার ঝামেলাটা হচ্ছে যে যখন 90-এর দশক পর্যন্ত ছাত্র রাজনীতি ছিল, 90-এর দশকে যখন প্রথম বিএনপি সরকার আসলো বা তার আগ দিয়ে একটা সেটেলমেন্ট করা হলো যে হলগুলোতে ছাত্র সংগঠনগুলোর আলাদা রুম থাকবে, যে কিছু যারা রাজনীতি করে তাদের জন্য, যেহেতু তাদের রাজনীতি করার সুবিধার্থে তাদেরকে একসঙ্গে ব্লক হিসেবে থাকতে দিতে হবে। এইখান থেকে শুরু হলো হচ্ছে যে ছাত্র রাজনীতি, মানে যেটাকে হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি এখন বলা হচ্ছে, যে ছাত্রলীগের ব্লকে উঠতে হয়, কোন একটা অর্গানাইজেশনের ব্লকে উঠতে হয়, অর্থাৎ আমি আমার সিটের জন্য আরেকজনের উপর নির্ভরশীল। এইটাকে তো আসলে মানে কি বলবো, এখন এমন একটা মুহূর্ত যেই মুহূর্তে এটাকে ছাত্র রাজনীতি অ্যাড্রেস করা ছাড়াই এটাকে উইথড্র করা বা এটাকে সরায় নেওয়া সম্ভব। প্রশাসন সিটের কন্ট্রোলে থাকবে, এইটার সাথে ছাত্র রাজনীতির সম্পর্ক। যদি ইন আ ওয়ার্ল্ড, মানে ফর আ মোমেন্ট কনসিডার আ ওয়ার্ল্ড যেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে সিটের কন্ট্রোল এটা প্রশাসনের হাতে, সরকারে কোনো পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে ক্ষমতায় নাই, এই প্রশাসনগুলোর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের তাবেদারি করারও প্রয়োজনীয়তা নাই। এরকম কনটেক্সটে যদি প্রশাসনের হাতে আসলেই সেরকম লোকজন দিয়ে প্রশাসন বানানো যায় যারা হলের কন্ট্রোল রাখতে পারে, যেখানে হলে কোনো ব্লক সিটের কোনো বিষয় নেই, সেখানে আমার হলের ছেলেটা যদি আলাদা করে ছাত্র লীগ করে বা আলাদা করে ছাত্র দল করে বা আলাদা করে ছাত্র সংগঠন করে, তাহলে সেই ক্ষেত্রে মানে প্রবলেমটা কোথায়? মানে আমরা অ্যাকচুয়াল প্রবলেমটা তো কেউ বলতেছে না ছাত্র রাজনীতি, সবাই আচ্ছা বলতেছে প্রবলেমটা দাদা, হচ্ছে। আমার মনে হয় যে আমরা আপনার কাছে আবার আসবো, তো আমরা কয়েকটা হ্যাঁ, জিনিস ডেফিনেটলি আসলে আমার হয়ে গেছি, যে ছড়ানো হয়ে হচ্ছে গেছে। কিভাবে করে মানে আমরা হচ্ছে ব্লক ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, কিংবা হচ্ছে এই যে আলাদা বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন কেন্দ্রিক সিট বরাদ্দ দেওয়া, এগুলোই হয়তো মূল সমস্যার কারণ। তো প্রাপ্তির কাছে আসতে যাচ্ছিলাম যে আপনি আসলে ভবিষ্যতের ছাত্র রাজনীতির স্বরূপটা কিভাবে করে দেখেন, সেখানে আসলে ছাত্র ইউনিয়ন কিংবা হচ্ছে ছাত্র দল বা ছাত্রলীগ কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠকরা আছেন তাদের আসলে রূপরেখা বা তাদের ভূমিকাটা কেমন হবে, বা হচ্ছে হল সংসদ বা ছাত্র সংসদ নির্বাচন, এগুলো আসলে কিভাবে করে হতে পারে? জি। আচ্ছা, একটু যদি আগের প্রশ্নটার সাথেও মেঘের সাথে এড করি, মানে ঝামেলাটা হচ্ছে কি, এই যে আসলে আমরা শিক্ষার্থীরা ওরা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে, ধরেন ডাকসু চাচ্ছে, কিন্তু ওরা কোনো মাদার অর্গানাইজেশন কেন্দ্রিক বা লেজুর ভিত্তিক যে দলীয় রাজনীতিকরণ, যেটা ধরেন ছাত্রলীগ ছাত্র দল যেটা করে, ওইটা ওরা চাচ্ছে না। এইটার একটা কারণ আছে, মানে এটার কারণটা হচ্ছে ধরেন যারা মেইনলি আন্দোলনটা ফ্রন্ট লাইনে ছিল বা যারা আন্দোলনটা করছে, ওরা তো আসলে দেখছেই ওই কেন্দ্রিক রাজনীতি, ওরা হচ্ছে ইউনিভার্সিটিতে আসার পরে দেখছেই যে সকল রাজনৈতিক দলেরই কিছু না কিছু রুম ভাগ করা থাকে। সকল রাজনৈতিক দল যারা হচ্ছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করে, সবারই হচ্ছে একটা রুম বন্টন থাকে, সবারই হচ্ছে ধরেন ডাইনিং একটা ব্যবস্থা থাকে ইত্যাদি, দেখে কিন্তু ওরা আসছে। তাই এই কারণে ছাত্র সংসদ নির্বাচন করতে হলে, ছাত্র সংসদ নির্বাচন কিভাবে আসলে ছাত্র রাজনীতির বাইরে গিয়ে আপনি করতে পারবেন না, কিংবা ছাত্র সংসদ নির্বাচন আলটিমেটলি আপনাকে ছাত্র রাজনীতির দিকেই চলে যাবে, আলাপটা মানে আমাদের মনে হয় যে আলাপটা এই জায়গায় দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই এই ডিফারেন্সিয়েটটুকুই আসলে করতে পারতেছে না, যে ছাত্র সংসদ নির্বাচন যদি আমি করি, আমার আসলে দিন শেষে কোনো না কোনো একটা প্যানেলেই দাঁড়াইতে হবে। আমার আসলে হয়তো আমি নাম ব্যানার হয়তো আমার চেঞ্জ হবে, কিন্তু আমার ওই যে দলীয় যে পার্টিজান পলিটিক্স সেটার আন্ডারই আমার থাকতে হবে। আর এখানে আরেকটা বড় উদাহরণ হচ্ছে বুয়েট, মানে আবরার ফাহাদ হত্যার পরে বুয়েট যেভাবে ধরেন সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে, ওরা যেভাবে ওদের প্রশাসনের সাথে স্টুডেন্ট বডির সাথে একসাথে মিলে কাজ করছে সকল জায়গায়, তো ওইটাও সাধারণ শিক্ষার্থীদের কাছে ওই বিষয়টা খুবই লুক্রেটিভ মনে হয়েছে, যে আচ্ছা তাইলে আমাদের যদি এই ধরনের একটা ভালো প্রশাসন প্রয়োজন হয়, কিংবা আমাদের যদি স্টুডেন্ট বডি প্রয়োজন হয়, তাইলে হয়তো আমাদের ছাত্র রাজনীতিটা নিষিদ্ধ করতে হবে। তো এই জায়গায় আলাপটা আসলে করা দরকার। আর আর যে প্রশ্নটা করলেন রাগিব, যে
আসলে ভবিষ্যৎ রূপরেখা কি সেটা হচ্ছে যে ধরেন ছাত্রলীগের যে দমন পীড়নমূলক রাজনীতি আমরা দেখে আসছি, এটা খুবই স্বাভাবিক যে আমাদের কাছে ছাত্রলীগের রাজনীতি হয়তো আগামী 10-15 বছরেও অ্যাটলিস্ট আর মানে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না, যারা হচ্ছে সশরীরে দেখছে। ঠিক একইভাবে মানে ধরেন বিএনপির সময়কার দমন পীড়ন নিপীড়ন যারা দেখছে তাদের কাছে, মানে আমাদের ওল্ডার জেনারেশনের কথা বলতেছি, তাদের কাছে কিন্তু ছাত্র দলের রাজনীতিটাও ওইভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। সো প্রত্যেকটা দলের ছাত্র রাজনীতি যদি থেকে থাকে, মানে ধরেন সামনের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আমরা দেখি যে আসলে ছাত্র রাজনীতি আছে, মানে আছে বলতে রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আছে, মাদার অর্গানাইজেশন মূলক ছাত্র রাজনীতি আছে, তাইলে সেক্ষেত্রে একদম দলীয় জায়গা থেকে আমূল পরিবর্তনটা আনতে হবে। কিন্তু এখানেও আমি কনসার্ন যে ছাত্রলীগ ছাত্রদল হয়তো এই যে ইন্ডিয়ার ফিউচারে আসলে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাটা পাবে না। তাইলে বাকি রইল ছাত্র ইউনিয়ন এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের শুরু থেকেই ওরা যেভাবে হচ্ছে সকলকে সংগঠিত করেছেন এবং হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দানের জায়গায় ছিলেন, এটা খুবই মানে কি বলবো পজিটিভ যে সকলেরই মোটামুটি একটা সিম্প্যাথি, একটা ধরেন গ্রহণযোগ্যতা ওনারা কিন্তু অর্জন করছেন। আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গেলে দেখবেন, মানুষজনের সাথে কথা বললে দেখবেন। তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে এই যে ওনারা একটা গ্রহণযোগ্যতা অর্জন করছেন, এটাকে আসলে ইনক্লুসিভ করে তোলা, কারণ এটা ইনক্লুসিভ না, এটা একদমই ইনক্লুসিভ না। প্রথমত এখানে ইনক্লুসিভিটি আসতে হবে। ধরেন এই ইনক্লুসিভিটি যেহেতু বছর বছর ধরে ছাত্রলীগ ছাত্রদল আরেক রাজনীতি করে আসছে, ওদের এই যে গ্রাউন্ডটা প্রস্তুত করা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু ওদের কিন্তু এই গ্রাউন্ডটা প্রস্তুত করা নাই। দ্বিতীয়ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক দল না এখনো পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে একটা প্ল্যাটফর্ম বলতে পারি আমরা, কিংবা যদি আমি নাহিদ কিংবা আসিফের কথা বলি তাহলে গণতান্ত্রিক ছাত্র শক্তির আলাপে এখানে আসতে পারে। তো সেই জায়গা থেকে আসলে ধরেন সংগঠিত করা তো শুধুমাত্র রাজনৈতিক দলের কাজ না। এখানে রাজনৈতিক দল হিসাবে যখন আপনি আত্মপ্রকাশ করবেন কিংবা যখন আপনি কাজ করবেন, তখন তো আপনার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়েও আসলে কিভাবে প্রতিটা মানুষকে ইনক্লুসিভ ফিল করানো যায় এবং এই অথরিটেরিয়ান যে আচরণ, এটার বাইরে বের হয়ে কিভাবে কাজ করা যায়, এইটার দিকে আসলে মনোযোগ দিতেই হবে এখন। আর মানে আমার এটা সবচেয়ে আচ্ছা দিদি, আমরা হচ্ছে আপনার কাছ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম, যেটা হচ্ছে বর্তমান কাঠামোর মধ্যে কিভাবে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো বেশি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক হতে পারে, বা এইভাবে হয়তো বা একটা নতুন ছাত্র রাজনীতির রূপরেখা হতে পারে, যেখানে হয়তো পুরনো ছাত্র দল বা ছাত্রলীগের গ্রহণযোগ্যতা অনেক কম থাকবে, এবং বুয়েটের মডেলকে আমরা হয়তো ফলো করতে পারি, কিন্তু সেক্ষেত্রে তার সাথে ছাত্র রাজনীতির অবশ্যই একটা প্রতিনিধিত্বের বিষয় থাকতে হবে, সেটাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়। তো আমি এখন আসতে চাচ্ছি জনাব তাহমিদ আল মুদাসির চৌধুরীর কাছে। তাহমিদ ভাইয়ের কাছে প্রশ্নটা আসলে একই, ভবিষ্যৎ ছাত্র রাজনীতির এই সমস্যা সমাধানের কোনো রূপরেখা দেখেন কিনা। তো সংক্ষেপে এই উত্তরটি চাচ্ছিলাম, তারপরে আসলে আরেকটি প্রশ্নে চলে যাবো আপনার কাছে। একটু সংক্ষেপে যদি একটু বলতেন কোনো রূপরেখা আছে কিনা। ধন্যবাদ। আমার কাছে মনে হয় আমরা আসলে ছাত্র রাজনীতির জন্য যেটা আমরা ট্রেডিশনালি যেটা করে আসছি, যে হচ্ছে যে কোনো একটা মাদা সংগঠন থাকে, তার অধীনে আরেকটা সংগঠন থাকে ছাত্র সংগঠন হিসেবে কাজ করে, এবং ওই ছাত্র সংগঠনটা আসলে মূল এজেন্ডাই থাকে তার মাদার অর্গানাইজেশনটাকে সার্ভ করা। তো আমরা যখন আসলে বলি যে আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাই, তখন আসলে আমরা বলি যে আমরা ওই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেটা এক্সিস্ট করে সেটার এগেইনস্টে আমরা কথা বলার চেষ্টা করি এবং সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করি। তো এখানে মেঘদা প্রথমে হচ্ছে বলার চেষ্টা করলেন যে আসলে হলগুলোতে যদি আসলে প্রশাসন অ্যাক্টিভ থাকে, যে আসলে ছাত্র রাজনীতি যারা করে বা ছাত্ররা সিট বরাদ্দ থেকে শুরু করে হলের বিষয়গুলোতে ডিসিশন মেকিং এর জায়গায় আসবে না। তো আসলে এই অথরিটিটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের কাছে রাখতে পারে, তাহলে আসলে আমি ছাত্র রাজনীতিকে খুব বেশি সমস্যা হিসেবে দেখি না। কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই আমার ছাত্র রাজনীতিটা এখানে চলে আসে, হল প্রশাসন অটোমেটিকলি বা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অটোমেটিকলি তার এই অথরিটেরিয়ান যে জায়গাটা আছে, অথরিটির যে জায়গাটা আছে, সে জায়গাটা হচ্ছে হারায় ফেলে। তো এখানে আমরা আসলে যে রূপরেখাটা বর্তমানে প্রস্তাব করতে চাই, সেটা আসলে অনেকটা এরকম যে আসলে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতিটা থাকবে। তো অলরেডি কথা চলে এসেছে যে আসলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাদা দল বা নীল দল থাকলে এখানেও জিনিসটা একই রকম হবে, জাস্ট নতুন আচ্ছা, বোতলে একটা প্রশ্ন পুরাতন। করে রাখতে চাই এর মাঝখানে একটা এখানে প্রশ্ন। আমরা বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলনকে আপনারা কি হচ্ছে কোনো কেন্দ্রীয় সংগঠনের লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে দেখছেন কিনা আবারও? এই মুহূর্তে আসলে প্রাপ্তিদি অলরেডি এটা বলেছেন যে এটা আসলে একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তো এখান থেকে আসলে এটা কোনো পলিটিক্যাল পার্টি হিসেবে মুভ করবে কিনা এই বিষয় নিয়ে এখন আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। তো আশা করি আমরা এই বিষয়ে আমরা পরবর্তীতে কোনোদিন আলোচনা করতে পারবো। আচ্ছা, তো তো সাদা দল এখন কিংবা নীল আমরা দলের ক্ষেত্রে যেটি জি জি
নিশ্চয় আপনি শেষ করতে পারেন। আচ্ছা, সাদা দল কিংবা নীল দল অর্থাৎ শিক্ষক রাজনীতির ক্ষেত্রে আমরা যেটি দেখি যে আসলে তারা স্বাধীনভাবে ফাংশন করলেও তারা হচ্ছে সরাসরি ওই মাতৃ সংগঠনের আন্ডারে বা হচ্ছে তাদের যে এজেন্ডা আছে সেগুলো হচ্ছে বাস্তবায়ন করার চেষ্টা করে বা কাজ করে। সেই ক্ষেত্রে আমাদের যেটি রূপরেখা সেটা হচ্ছে আসলে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা আলাদা নতুন নতুন দল ফর্ম করবে, যেগুলোর মূল এজেন্ডাটাই হবে স্টুডেন্টদেরকে সার্ভ করা। তাদের কোনো এমন আইডিওলজি থাকবে না যে আইডিওলজিটা কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে মিলে বা পলিটিক্যাল পার্টিকে সার্ভ করে। তার চাইতে বরং তাদের মোটো এবং তাদের যে লক্ষ্য থাকবে সেটা থাকবে কিভাবে আমি স্টুডেন্টদেরকে সার্ভ করতে পারি, কিভাবে স্টুডেন্টদের মাঝখানে আমি তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সলভ করতে পারি। আমি যখন স্টুডেন্টদের মধ্যে এই ধরনের এজেন্ডা গুলাকে পুশ করার চেষ্টা করব, তখন আমার কাছে মনে হয় যে আমার যে রাজনৈতিক যে লেজুর ভিত্তি, যেটা আমার অন্য সংগঠন গুলার ক্ষেত্রে যে ছাত্র দল কেন বিএনপির থেকে বের হইতে পারে না, বিএনপির বিরোধিতা করতে পারে না, কিংবা ছাত্রলীগ কেন আওয়ামী লীগের বিরোধিতা করতে পারে না, ওই প্রবলেম গুলো আমরা সলভ করতে পারি। এই জিনিসটা আসলে অনেক বেশি আইডিয়ালিস্টিক শোনালেও আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বর্তমানে এমন একটা স্টেজে আছে আচ্ছা, যে স্টেজ থেকে আমরা আসলে এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করতে আমার পারবো কাছে এবং মনে হয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি একটা ধারণা পেয়েছি রূপরেখার বিষয়ে। তো আমরা আবার পুনরায় আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমাদের যে পরবর্তী প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা সাধারণত দেখেছি আপনি যেহেতু বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানে হচ্ছে একজন সমন্বয়ক হিসেবে আছেন। তো আমরা দেখেছি যে বিপ্লবের পরে বা গণবিপ্লবের পরে সাধারণত যেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে জনগণ আসলে আকৃষ্ট হয় সেই প্ল্যাটফর্মটি বিলুপ্ত করে দেওয়া হয়। আমরা দেখেছি যে এর আগে ৯০ এর সময় হচ্ছে জনতার মঞ্চ যেটি ছিল সেটি কিন্তু পরবর্তীতে কোনো আর ছিল না, পরবর্তীতে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি দেখেন যে মুক্তিযুদ্ধের পরবর্তীতে যেহেতু হচ্ছে আওয়ামী লীগ স্বাধীনতার মূল শক্তি ছিল, তাদেরকে বিলুপ্ত করা হয় নাই, এই জন্যই আসলে রক্ষী বাহিনী কিংবা হচ্ছে পরবর্তীতে বাকশালের মতো জিনিসগুলো আবির্ভূত হয়েছে। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেহেতু আমরা সবাই হৃদয়ে এই নামটিকে ধারণ করতাম এবং দলমত নির্বিশেষে সবাই আসলে ওই লক্ষ্যেই মাঠে নেমেছিলাম, তো সেটি আসলে বিলুপ্ত করে দেওয়া হবে কিনা, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, আসলে বিলুপ্ত করে না দেওয়া হলে এই যে হল ভিত্তিক কমিটিগুলো দেওয়া হচ্ছে এবং এটি নিয়ে আসলে আমরা দেখছি একটা বিরূপ মনোভাব আছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমরা যে অ্যানালজিটা টানার চেষ্টা করছি সেই অ্যানালজি গুলো আসলে ডিফারেন্ট। বিশেষ করে আমি মুক্তিযুদ্ধের পরবর্তী যে আওয়ামী লীগ সেটা আসলে একটা রাজনৈতিক দলের নেতৃত্বে এবং তারা হচ্ছে তখন অলরেডি প্রবাসী সরকার গঠন করে ফেলেছিল এবং সেই প্রবাসী সরকারের নেতৃত্বেই মূলত মুক্তিযুদ্ধটা হয়েছে। এবং ফলাফল হিসেবে আমরা দেখতে পারি যে আসলে তখনকার পরিস্থিতিতে আওয়ামী লীগকে ট্যাকেল দেওয়ার মতো এক্সিস্টিং কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে হচ্ছে যখন ৭১ পরবর্তীতে যখন ইলেকশন হয় তখনও কিন্তু আওয়ামী লীগের মানে ইলেকশনটা আসলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসলে জেতার সম্ভাবনা ছিল, এরপরেও ইলেকশন গুলো আসলে ফেয়ার হয়। তো বর্তমানে আমরা যদি দেখি যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে একটা কমন প্ল্যাটফর্ম। এখনো পর্যন্ত আমরা এই ধরনের কোনো ডিসিশন নেই না যে আমরা আসলে পলিটিক্সে আসবো বা পলিটিক্স করব। এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে আমরা আসলে এমন স্টুডেন্টদের নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছে যারা যদি আসলে নির্বাচিত হয় তারা মন্ত্রিসভা গঠন করতে পারেন। মন্ত্রিসভা গঠন করার মতো যে বয়সভিত্তিক যোগ্যতা সেটা আসলে অধিকাংশেরই হয়নি। তো আসলে এই ধরনের আশঙ্কা করা আমি মনে করি অমূলক যে আমরা আসলে অন্য কোনো একটা ফ্যাসিস্ট সরকারে বা ফ্যাসিস্ট দানবে রূপান্তর হব। তার চাইতে বরং আমরা যে আসলে গোলটা নিয়ে এসেছি যে আমাদের যে আইডিওলজিক্যাল একটা বেস ছিল এই মুভমেন্টের পিছনে, আমরা যদি ধাপে ধাপে সেটা দেখি যে প্রথমত বৈষম্য দূরীকরণ, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য দূরীকরণ। দ্বিতীয়ত যখন আস্তে আস্তে এই মুভমেন্টের উপর বিভিন্ন ধরনের আক্রমণ গুলা হচ্ছিল, সেই আক্রমণের সাথে সাথে আমরা আমাদের আইডিওলজি নতুন করে ইনভলভ হচ্ছিল যে একটা সুবিচার, আমাকে আক্রমণ করা হয়েছে আমি সেটার বিচার চাই, একটা সুষ্ঠু বিচার। এর পরবর্তীতে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, মত প্রকাশের স্বাধীনতা। এবং এই যে রিয়াকশন গুলো আসতেছিল যে আমরা যখন ৯ দফা দিচ্ছিলাম মানে বিভিন্ন দাবি দাওয়া গুলা পেশ করতেছিলাম সেগুলোর সাথে সাথে নতুন নতুন দফাগুলো আসতেছিল। এবং আমরা কেন আসলে এই প্ল্যাটফর্মটা অর্থাৎ আমরা যে আইডিওলজিটাকে ধারণ করি সেই আইডিওলজিটাকে স্টাবলিশ করাটাও আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ। এখন আপনি বলতে পারেন যে কেন আসলে আমরা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে বিলুপ্ত করি নাই। এটার সবচাইতে বড় কারণ হচ্ছে আপনি বর্তমানে যদি বাংলাদেশে দেখেন যে বাংলাদেশে এখনো এই প্ল্যাটফর্মের আন্ডারে বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সম্পূর্ণ কর্মবিরতিতে আছে এবং কর্মবিরতিতে থাকার পরেও ট্রাফিক পুলিশ থেকে শুরু করে নিরাপত্তার কাজ আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীরা কাজ করতেছে। অর্থাৎ যে বিপ্লবটা
এই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠিত হয়েছে, সেই বিপ্লবটাকে টিকায় রাখার স্বার্থেই আমার এই প্ল্যাটফর্মটা বর্তমানে এক্সিস্ট করা লাগতেছে। তো এখান থেকে আসলে আমরা যে আইডিওলজিতে বিশ্বাস করি যে আমরা আসলে ডেমোক্রেসি ফিরিয়ে আনবো, আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব, আমরা বৈষম্য দূরীকরণ করব, তো সেটার স্বার্থেই আমাদেরকে এখানে এক্সিস্ট করা লাগতেছে। এবং এটা যেহেতু কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, এবং যদি পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হয় সেটা কখনো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হবে না, বরং অন্য কোনো জায়গা থেকে ছাত্রদের নেতৃত্বে হবে, এবং আপনি চাইলে সেখানে যেতে আমার কাছে পারেন। মনে হয়েছে আর যে ভালো পরবর্তীতে প্রস্তাবনা, যে ছাত্ররাও আসলে এভাবে করে এই জিনিসটা দেখতে চায়। তো আমি আবার আসবো আপনার কাছে, আমাদের যেহেতু সময় সীমিত, তো আমার আমি আমার হচ্ছে আমার তাহমিদের আহ, কাছে একটা প্রশ্ন জি, আছে। প্রাপ্তিদির কাছে হচ্ছে আমি আসবো। প্রাপ্তিদির কাছে মানে আপনি প্রশ্নটি করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে আগে আমরা হচ্ছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের মূল যে সমস্যাটি ছিল আসলে সেটি আমরা বলতে পারি মূলত ক্রনি ক্যাপিটালিজম। যে আমরা দেখেছিলাম যে কিছু পুঁজিপতির উত্থান হয়েছিল যারা আসলে দেশের যে মূল পুঁজি সেটিকে চালনা করছিল, এবং দেশের যে রাজনীতিবিদরা ছিলেন বা আমলারা ছিলেন তারা এই পুঁজিপতিদের সাহায্য করছিলেন, এবং যার ফলে আসলে দেশের উন্নয়ন হয়েছে আপাত দৃষ্টিতে, কিন্তু দেশের মানুষের উন্নয়ন হয়নি, এবং যে জন্যই আসলে এত জনরোষ এবং পরবর্তীতে একটি বিপ্লব দেখলাম। তো আপনার কি মনে হয় যে এই বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এর মাধ্যমে আসলে এই ক্রনি ক্যাপিটালিজমকে মোকাবিলা করা সম্ভব হবে কিনা? আর তারপর হচ্ছে আপনি চাইলে প্রশ্নটি করতে পারেন। আর শুরুতে প্রশ্নটা করে ফেলি তাহমিদকে, কারণ পরে ভুলে যাব। সেটা হচ্ছে যে তাহমিদ যে রূপরেখাটা দিল যে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কেমন হতে পারে, ওখানেও বললো যে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে আলাদা নতুন দল, এবং ধরেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক দল যেগুলো আছে যাদের মাদার অর্গানাইজেশন নাই তাদেরকে মানে নিষিদ্ধ করা বা তাদের রাজনীতি বাতিল করা। তো সেই ক্ষেত্রে ধরেন এরকম এক্সিস্টিং সংগঠনগুলো যাদের মাদার অর্গানাইজেশন নাই কিন্তু তারা বর্তমানেও ক্যাম্পাস পলিটিক্সে খুবই অ্যাক্টিভ, তাহলে সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন রাজনৈতিক রূপরেখাটা আসলে কিরকম হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে আলাদা আলাদা নতুন দল করার কতটুকু গ্রাউন্ড প্রস্তুত করা আছে এখন, সেই বিষয়ে আসলে ওই মানে ওইটার গ্রাউন্ড ওয়ার্কটা বা ফ্রেমওয়ার্কটা কেমন হতে পারে, এই দুইটা প্রশ্ন আমার তাহমিদের কথা থেকে আর কি মনে হয়েছে। আর রাগিব যে প্রশ্নটা করলেন ক্রোনিজম বা ক্রনি ক্যাপিটালিজম নিয়ে, আসলে দেখেন বাংলাদেশের তো যে অবস্থা, গত 16 বছর ধরে আমরা যে অর্থনৈতিক অবস্থা দেখছি, এখানে আসলে রাষ্ট্র ব্যবস্থা কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট আসলে সংসদ কিংবা হচ্ছে ধরেন ক্যাবিনেটে কিংবা হচ্ছে প্রধানমন্ত্রীর জায়গা থেকে নির্বাচিত হয়েছে না বিভিন্ন শিল্পপতির কাছ থেকে আসছে, সেটা নিয়ে একদম বাংলাদেশের প্রতিটা জনগণ এটা জানে। ধরেন আপনি এসালমের কথা বলেন, আপনি বসুন্ধরার সায়েন্স বা রানবীরের কথা বলেন, আপনি আপন জুয়েলার্সের মালিকের কথা বলেন, মানে সবার কথা এটা বলে শেষ করা যাবে না যে পুঁজিপতিরা আসলে বাংলাদেশের রাজনৈতিক যে ক্ষমতা সেই ক্ষমতাকে পুরোপুরি কুক্ষিগত করে রেখে ওরা হচ্ছে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে, দুই হচ্ছে ওদের বিভিন্ন অত্যাচার, ওদের বিভিন্ন নিপীড়ন, ওদের বিভিন্ন দুর্নীতি, এইটাকে কিভাবে ধরেন লুকায় রাখা যায় এই বিষয়টাও দুইভাবে এটা কাজ করে। এখন এইটা তো আমরা অনেক বছর ধরে দেখে আসছি। এখন প্রশ্নটা যদি এটা হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আমি মনে করি কিনা যে ক্রোনিজমটা আসলে বা ক্রনিক ক্যাপিটালিজম আমরা আসলে দূর করতে পারবো, আমি আসলে মনে হয় এটা মনে করি না। কেন? কারণ হচ্ছে ধরেন আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠন হতে দেখছি বা উপদেষ্টা মন্ডলীর যারা যারা সদস্যদের দেখছি, আমাদের সকলেরই মোটামুটি যাদের সাথে আমি এটা আলাপ আলোচনা করছি বা যারা একটু হইলেও আগে থেকে ব্যাকগ্রাউন্ড স্টাডি করছেন, তারা প্রত্যেকেই এটা জানেন যে আগে যেরকম আমাদের একটা ভারতীয় আধিপত্যবাদের বিশাল একটা ঝান্ডা ছিল যে আমরা হচ্ছে নিজেদের রাষ্ট্রীয় উন্নয়নকে মাথায় না রেখে আমরা কিভাবে হচ্ছে আরেকজনের লেজুরবৃত্তি করা যায় আরেকটা রাষ্ট্রের তার সাথে, সেটা নিয়ে চিন্তা করছি। তো ঠিক একইভাবে মার্কিন আধিপত্যবাদ এখানে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারে আসতে পারে কিনা এইটা নিয়ে আমি খুবই কনসার্ন। যে আসলে ধরেন মার্কিন আধিপত্যবাদ মানে তো শুধুমাত্র ইউএসএ না, মার্কিন আধিপত্যবাদ যখন আপনি আপনার রাষ্ট্রের মধ্যে আরো ভয়াবহভাবে ঢোকার সুযোগটা করে দিবেন, তখন একই সাথে যে ক্রনি ক্যাপিটালিস্টরা যারা হচ্ছে আপনার শিল্পপতিরা আছে তাদেরকে যে আপনি এতদিন ধরে একটা সংস্কৃতি তৈরি করে দিচ্ছেন যে তারা হচ্ছে আপনাকে ব্যাকআপ দিয়ে রাখবে, আপনি তাদেরকে ব্যাকআপ দিয়ে রাখবেন, পরস্পরের পিঠ চুলকে দিচ্ছেন, এরকম একটা অবস্থা। এবং এটা কিন্তু আমরা শুধুমাত্র যে আওয়ামী লীগের আমলে কিংবা শেখ হাসিনার আমলে দেখছি এরকম কিন্তু না, এটা আমরা বিএনপির আমলেও দেখছি এবং এটা আমরা আগের তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দেখছি। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান যে কাজ সেই কাজটা অবশ্যই এটা হইতে হবে যে কিভাবে তারা এই ধরনের পুঁজিপতি শিল্পপতিদের যে এজেন্ডা সেটা সার্ভ না করে তারা হচ্ছে জনগণের এজেন্ডা সার্ভ করবে। এবং আমি কোনোভাবেই বলতে চাই না গত 16 বছরে বাংলাদেশের উন্নতি হয়েছে, এই উন্নতিকে আমরা কোনোভাবেই উন্নয়ন ডেভেলপমেন্ট বলতে পারি না, কারণ মানুষের কোনো উন্নতি হয় নাই। আর হ্যাঁ, আমার কাছে মনে হলো যে আমরা হচ্ছে কিছু হতাশার গল্প শুনলাম দিদির কাছ থেকে, তো আমরা আসবো পরবর্তীতে আবার। তো আমি হচ্ছে মেঘদার কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, এক এক করে সবার কাছে হচ্ছে এই কোশ্চেনটা নিয়ে আসবো। সেটা হচ্ছে আমরা দেখেছি শ্রদ্ধেয় ফরহাদ মাজার থেকে শুরু করে অনেকেই হচ্ছে এই সংবিধানটি বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা, কিংবা হচ্ছে এই সংবিধানের অধীনে যখন বিপ্লব হয়েছে তারপর এই সংবিধানের অধীনে শপথ গ্রহণ করা উচিত হয়েছে কিনা, এবং পরবর্তীতে অনেকেই আসলে সংবিধান সংশোধন, সংবিধানে কিভাবে করে বিচার বিভাগকে আরো বেশি স্বাধীনতা দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছিল। তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারে কিভাবে করে এই সংবিধান সংশোধনের মতো বিষয়গুলো আসতে পারে, বা এই বিষয়গুলো আদৌ আসবে কিনা, কি কি সমাধান দরকার, এই ক্ষেত্রে হচ্ছে বিষয়গুলো কিভাবে দেখছেন? জি মেঘদা। না, আমার কাছে মনে হয় না যে ওই মানে দ্যাট উইন্ডো ইজ ডেড। মানে কনস্টিটিউশন তৈরি করার যে উইন্ডো, যদি আনলেস রেভলিউশনের এটা আরেকটা মানে ফরহাদ মজার যেটা আজকে শুনে আসলাম উনি যে কথা বলতেছেন অলরেডি মানুষজনকে, বা যেটা আলাপ হয়েছেও যেটার একটা ফেজ 2 লাগবে, মানে পুরা বিজয় অর্জিত হয় নাই, তো সেরকম যদি কিছু হয় তাহলে অন্য কথা। কিন্তু মানে এই কারেন্ট রেজিম যেটা এস্টাবলিশড হলো শপথ গ্রহণের মধ্য দিয়ে, মানে দ্যাট শিপ হ্যাজ সেইলড। কারণ এখানে একটা আইনের একটা প্যাচ আছে, এরা যা যা করবে এই রেজিম, এইগুলা কিন্তু রেট্রোস্পেক্টিভলি পরের সংসদকে এগুলার বৈধতা প্রদান করতে হবে। এই মুহূর্তে যা হচ্ছে এগুলা কিন্তু কিছুই বৈধ না। মানে আমার কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের উপর হাত রেখে শপথ করলো, সেই কনস্টিটিউশনে কিন্তু এরকম কোনো প্রভিশন নাই অন্তর্বর্তীকালীন সরকার। তো কাজেই আমার কাছে মনে হয় না এই কনস্টিটিউশন সমাধান হবে। আমার কাছে মনে হয় কি আসলে আমরা বোধহয় একটু মানে আমাদের চিন্তা ভাবনা অনেক দূর চলে গেছে, আমরা একটু পিছায় আসা দরকার। আমরা যেটাই বলি না কেন, অভ্যুত্থান, বিপ্লব, এই পুরা জিনিসটা কিন্তু আসলে আমরা কি চাই না তার উপর বেস করে হয়েছে, আমরা কি চাই তার উপর বেস করে না। গোটা দেশের মানুষ এই বিষয়ে একমত হইতে পারছে যে শেখ হাসিনাকে আর চাই না। এই বিষয়ে বাংলাদেশের একমত হইতে অনেক সময় লাগছে, কিন্তু বাংলাদেশ ফাইনালি একমত হয়েছে যে সেখানে নো মোর। তো এখন যেই মুহূর্তে শেখ হাসিনা চলে গেল, সেই মুহূর্তে তো আসলে এই কোয়ালিশনটার আর কোনো পারপাস নাই নিজেরা হোল্ড করার। পলিটিক্যাল রিয়ালিটি যদি মানে আমরা তো এই দূরই শিওর ছিলাম যে আমরা শেখ হাসিনা চাই না। এখন যেহেতু এটা নাম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা একটা ইতিবাচক জিনিস হয়েছে যে যেখানে যেই বৈষম্য হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে বলতে পারতেছে, যেটা তো আমাদের চেতনা ছিল না, যেহেতু নামের মধ্যে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এর বাইরে এটা কিন্তু একটা পলিটিক্যাল প্রজেক্ট না। এটা একটা ক্রাইসিস, এটা একটা অপরচুনিটি। যেই সমস্যাগুলোর কথা ইতিমধ্যে হচ্ছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক্সিস্ট করা উচিত কি উচিত না। ধরেন যদি এরকম হইতো যে এই আন্দোলনটা আরো 15-20 দিন 1 মাস চলতো, অন্য ছাত্র সংগঠনগুলা সবাই মিলে ঢুকে এই একটা কোনো সর্বদলীয় প্ল্যাটফর্ম বানায়, সেই প্ল্যাটফর্মটা পেট্রোনাইজেশনের কাজ করতো, তাহলে আজকে এই পুরা প্রকল্পটা অনেক বেশি সহজতর হইতো। হয়তো ছাত্র সংগঠনগুলা নিজেরাও বলতো যে ঠিক আছে ফাইন, মানে অর্গানাইজ ছাত্র রাজনীতি হোক, আমরা অন্য কোনো ফরম্যাটের মধ্যে ঢুকে করতেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিষয়টা তো আসলে পুরাটাই একটা কি বলবো, মানে এই কথাটা আমি ডিমিন করে বলতেছি না, কিন্তু পুরাটাই একটা মবের উপর দিয়ে দাদা কমেন্টে কোশ্চেন আসছিল, বা হচ্ছে এই মানে বিষয়টি আসলে চলে আসে, যেহেতু আপনি পুনরায় ছাত্র রাজনীতির বিষয়টি আনলেন। ধরে নিচ্ছি আমরা যে ছাত্র ইউনিয়নের মতো সংগঠনগুলো হয়তো বা সততা বজায় রাখবে, বা তারা নির্বাচিত হলে হচ্ছে হল সিট নিয়ে কারাকারি হবে না, কিন্তু আপনি যদি হচ্ছে ছাত্র ইউনিয়নের মতো সংগঠনগুলোকে সুযোগটি করে দেন, তাহলে কিন্তু একই সাথে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের মতো সংগঠনগুলিও আসবে। তো সেক্ষেত্রে আসলে মানে সমাধান কি আসলে সম্ভব কিনা? আচ্ছা, এটা তো একটা সহজ হিসাব আছে। আমার কাছে মনে হয় যে এখানে সবচেয়ে বড় সংকট যেটা আছে, ধরো 70-এর দশকে বা 80-র দশকেও তো ছাত্রলীগ ছাত্রদল এরাই ছিল, তাহলে সেই সময় তারা এত জনপ্রিয় নেতা এত কিছু কেন ছিল? এটার হিসাবটা সিম্পল, প্রত্যেক বছর ভোট হইতো। আমার যদি পরে ডাকসু ইলেকশন জিততে হয়, মানুষ জানে আমি ছাত্রলীগ বা মানুষ জানে আমি ছাত্র ইউনিয়ন, আমি যদি মানে ওই সারাদিন নেত্রী 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 দেশনায়ক তারেক জিয়া করতে থাকি, তাহলে আমি পরের বার ভোটটা পাবো না। সিম্পল অ্যাজ দ্যাট। মানে ব্যালেন্সিং মেকানিজম, ছাত্র রাজনীতি বা সংগঠিত যে কোনো শক্তি তৈরি হলেই সেইখানে একটা ব্যালেন্স, একটা ইমব্যালেন্স তৈরি হয়, কিন্তু সেটার জন্য অন্য চেক এন্ড ব্যালেন্স মেকানিজম তৈরি করা দরকার। আমি কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যেই ইম্পালস গুলা থেকে আসছে সেই ইম্পালস গুলাকে ডিমিন করতেছি না।
অবশ্যই আমরা আর কোনোদিন গেস্ট রুম চাই না, আমরা আর কোনোদিন গণরুম চাই না, আমরা কোনোদিন ক্যাম্পাসে ফাউ খাওয়া চাই না। সেগুলোর ব্যাপারে 100% একমত আমি। কিন্তু আমি বলতেছি যে যে যেটাই প্রপোজ করতেছে না কেন, প্রপোজালটা আলটিমেটলি একটা রিফরমেশন। কিন্তু যেখানে আমি রিফরমেশন উচ্চারণ না করে নিষিদ্ধ উচ্চারণ করতেছি, সেটা একটা অন্য দরজা খুলে দেয়। কারণ আচ্ছা এই দাদা, মুহূর্তে চিন্তা এখানে করা হচ্ছে দরকার, এটা যদি একটু আমরা অ্যাড আসবো। করতে পারি, নিশ্চয়ই একটা নিশ্চয়ই মিনিট যদি অ্যাড করতে পারি। নিশ্চয়ই। কিছু মানে আমরা কিছু জিনিসপত্র একদম স্টেক হোল্ডারের মতো করে চিন্তা করতে পারি, যেখানে আসলে কে কে আছে, কার ইয়ে কি। এই মুহূর্তে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য সাধারণ ছাত্রদের অনেক পরিমাণে আগ্রহ আছে, অনেক পরিমাণে আলোচনা আছে। কিন্তু আমরা দেখতে পাইতেছি যে আইডিয়াটা ফিউল করতেছে অনলাইনে খুব ইন্টারেস্টিং দুইটা গোষ্ঠী। এক, ছাত্রলীগ। যদি পরিবেশ পরিষদ এক্সিস্ট করে, তাহলে পরের সেই ইয়েতে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দেওয়া হবে ইউনিভার্সিটি গুলাতে, যাদেরই পরিবেশ পরিষদ বা এরকম কোন ধরনের সংগঠন আছে। দুই, ছাত্র শিবিরের অ্যাক্টিভিস্টরা, অর্থাৎ যারা অলরেডি ব্যান। আমি বলতেছি না পুরাটা তারা করতেছে, আমি বলতেছি এই যে ফিউলিং মেকানিজম অনলাইনে, কারণ এখনো অনেকগুলা ভিসি পড়ে নাই, প্রক্টর পড়ে নাই, তার আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ হইতেছে কেন? ছাত্র সংসদ নির্বাচনের আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ হইতেছে কেন? মানে আমার প্রায়োরিটিটা কি? সো আসলে এই কনসার্ন গুলা এইরকম খুবই পলিটিক্যাল একটা টাইম, যেখানে অনেক পলিটিক্যাল ফোর্স নিজেদের গেম প্লে করতেছে, সেখানে কোন আইডিয়াটা প্রায়োরিটাইজ করা হইতেছে এই রাজনীতিটাও কিন্তু আমাদের একটু বুঝতে হবে। সরি, 1 মিনিট বাড়তে গেলাম। দাদা ধন্যবাদ ক্লিয়ার করার জন্য। তো এখন আমি হচ্ছে তাহমিদ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। তাহমিদ ভাইয়ের কাছে অনেকগুলা প্রশ্ন, সেটা হচ্ছে প্রাপ্তি দিয়ে একটা প্রশ্ন করেছিলেন, আর এখানে হচ্ছে পিয়াল ভাই একটা প্রশ্ন করছেন। তিনি করছেন যে উপদেষ্টা আসিফ এবং নাহিদ কি সমন্বয়কদের প্রতিনিধি? অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সমন্বয়কদের কোনো রোল আছে কিনা? তো জি, এটা হচ্ছে প্রশ্ন, এবং তার পাশাপাশি হচ্ছে প্রাপ্তি দিয়ে যে প্রশ্নটি করেছিলেন সেটি যদি হচ্ছে আগে উত্তর দিতেন। আচ্ছা, প্রথমে পিয়াল ভাইয়ের প্রশ্নে যাই, যে অবশ্যই আসিফ এবং নাহিদ দুজনই হচ্ছে সমন্বয়কদের প্রতিনিধি হিসেবে আসলে সরকারের অংশ নিয়েছেন, এবং বাকি যে সমন্বয়কদের রোল এখন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আসলে আহ, আমাদের এই প্ল্যাটফর্মটা আসলে খুবই সাধারণ একটি ছাত্রদের প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়ালেও এখন মানুষের এক্সপেকটেশন এবং প্রত্যাশা এই প্ল্যাটফর্মের প্রতি অনেক বেশি হয়ে গিয়েছে। আপনারা অলরেডি দেখছেন যে সারা দেশব্যাপী আমাদের যে কার্যক্রমগুলো চলতেছে, সেই কার্যক্রমের মধ্যেই কিন্তু মানুষ এখন এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু আশা করতেছে, এবং এই প্ল্যাটফর্ম সেটা করার চেষ্টা করতেছে। তো বাকি যে সমন্বয়করা এখন আছেন তারা হচ্ছে মূলত এই জায়গাগুলো থেকে কাজ করার চেষ্টা করতেছেন, এবং মানুষের যে দাবি দাওয়াগুলা, সেই দাবি দাওয়াগুলা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছেন, যে একদম গণমানুষ কি চায় সেই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে। সরি, সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে। এটা হচ্ছে এখন বাকি সমন্বয়ক এবং হচ্ছে যে দুইজন সমন্বয়ক আমাদের অলরেডি উপদেষ্টা পরিষদে আছেন তাদের ব্যাপারে। আচ্ছা, এবার হচ্ছে আপু যেটা বললেন যে আমরা আসলে ছাত্র রাজনীতির নতুন কোন রূপরেখা দিচ্ছিলেন। তো এখানে আসলে এটি অনেক ব্যাখ্যার দাবি রাখে। আমরা যদি দেখি যে আসলে স্টুডেন্ট ইউনিয়ন কিন্তু পৃথিবীর অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে আছে এবং তারা এক্সিস্ট করে। তো সেই স্টুডেন্ট ইউনিয়নের যে ফরম্যাট গুলো আছে আমরা যদি সেগুলোকে ফলো করি, যে আমার ম্যান্ডেট গুলা এরকম হইতে হবে যেটা শুধুমাত্র ছাত্রদের রিলেটেড এবং ছাত্র কেন্দ্রিক। এই ম্যান্ডেটের অনেকগুলো সমস্যা আছে, যে আসলে ছাত্ররা কেন শুধুমাত্র নিজেদের ইস্যু নিয়ে থাকবে, তারা তো আসলে পুরো দেশের মানুষ নিয়ে কথা বলা উচিত। এই ধরনের অনেকগুলা বিষয় আছে। কিন্তু এই মুহূর্তটাতে আসলে আমরা যে রিফরমেশন করব বা হচ্ছে আমরা যে একটা স্টেজটা ছিল সেখান থেকে যে আমরা বের হব, তার জন্য আমাদের কাছে কোনো আইডিয়াল এক্সাম্পল নাই যে হ্যাঁ আমার পলিটিক্সটা আসলে এরকম হইতে হবে। আমি যদি মেঘদা আছেন, মেঘদা আশা করি এটাতে ডিফার করবেন না, আমি যদি ছাত্র ইউনিয়নের রাজনীতির ইতিহাসও দেখি কিংবা ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির, কেউ কিন্তু আমাকে খুব বেশি গ্লোরিয়াস হিস্ট্রি দেখাইতে পারবে না যে আসলে এটা একদম আইডিয়াল, তুমি হচ্ছে ছাত্র রাজনীতি করতে হলে এক্স্যাক্টলি এটাকেই ফলো করতে হবে। তো আমার কাছে যখন কোনো আইডিয়াল নাই, আমি মানুষকে বা স্টুডেন্টদেরকে আশা দেখানোর মতো আমি কিছু দেখাইতে পারতেছি না, তখন আমাকে আসলে এরকম অ্যাপলিটিক্যাল পলিটিক্সটা আসলে খেলা লাগে। যে হ্যাঁ দেখো, আমি তোমার স্টুডেন্ট ইউনিয়নটা রাখতেছি, যার মাধ্যমে তুমি অ্যাটলিস্ট যে ছাত্রদের মধ্যে যে সংগঠনের যে প্রয়োজনীয়তাটা আছে, লিডারশিপের প্রয়োজনীয়তাটা আছে, সেই প্রয়োজনীয়তাটা আমি ধরে রাখতে পারছি। অলরেডি প্রাপ্তি আপুর কথা মানে বুয়েট মডেলের কথা চলে আসছে, যে আসলে স্টুডেন্টরা এখন, আমি যদি তাদেরকে অপশন দেই তুমি কি স্টুডেন্ট ইউনিয়ন নিবা নাকি হচ্ছে বুয়েট মডেল নিবা, তারা নির্দ্বিধায় সবাই বুয়েট মডেল চুজ করবে। তো ঠিক এই জায়গায় আমি আসলে
স্টুডেন্টদেরকে পুরাপুরি অ্যাপলিটিক্যাল করার চাইতে আমি যদি তাদেরকে স্টুডেন্ট ইউনিয়নের ভিত্তিতে যে তুমি শুধু আসলে ছাত্রদের সমস্যা কেন্দ্রিক রাজনীতিটা করো, তুমি হচ্ছে কোনো মাদার অর্গানাইজেশনের কনসার্ন নিয়ে তুমি কথা বলতে পারবা না, তুমি হচ্ছে শুধুমাত্র এখান থেকে কথা বলো, এই জিনিসটা আমার জন্য এখন বেটার আমার পুরা ছাত্র রাজনীতিটা নিষিদ্ধ করার থেকে। ঠিক এই জায়গা থেকে আমরা যে নতুন রূপরেখাটা আসলে প্রেজেন্ট করতে চাই, সেই রূপরেখাটা হচ্ছে যে আসলে স্টুডেন্টদের যে পার্টিগুলো এক্সিস্টিং পার্টিগুলো আছে তারা আসলে ছাত্র কেন্দ্রিক ম্যান্ডেট গুলা বানাবে এবং তারা এই কেন্দ্রিক তাদের কাজগুলা করবে। আর গ্রাউন্ডের কথা যে বললেন যে আপু যে আসলে কতটুকু গ্রাউন্ড প্রস্তুত আছে, এই গ্রাউন্ডটুকু আসলে প্রস্তুত করার জায়গাটা আসলে বিশ্ববিদ্যালয় আমাকে দিবে। যে বিশ্ববিদ্যালয় আমাকে যখন একটা পরিবেশ তৈরি করে দিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং আমি মনে করি বর্তমানে এই সময়টা হচ্ছে পারফেক্ট যে স্টুডেন্ট কেন্দ্রিক আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পার্টি গুলা তৈরি করতে পারি, যারা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে কথা বলবে, স্টুডেন্টদের সমস্যা নিয়ে কথা বলবে। এটা আসলে কিরকম হতে পারে সেটা আমরা বিস্তারিত পরবর্তী কোনো আলোচনায় ব্যাখ্যা করতে পারি, বা এটার সমস্যা কিরকম হতে পারে, যে পলিসি মেকিং এর ক্ষেত্রে আমার কি কি সমস্যা তৈরি হবে, বা পার্টিকুলার কি কি কোন কোন পলিসির ভিত্তিতে আমি একটা পার্টি ফর্ম করতে পারবো, কখন একটা পার্টির মানে সেটাকে নিষিদ্ধ করতে পারবো, সেটা আসলে কখন সাদা দল বা নীল দলের মতো যাতে না হয়ে যায়, এটার জন্য আমি কি কি রুলস তৈরি করতে পারি, এই বিষয়গুলো আমরা আসলে পরবর্তী আলোচনায় করতে পারি। তো এইখানে আমাদের যে মূল উদ্দেশ্য যে বর্তমানে যে আসলে রাজনীতির মধ্যে মানে ছাত্র রাজনীতির প্রতি যে বিরাগ ভাজনতা তৈরি হচ্ছে স্টুডেন্টদের মধ্যে, সেটাকে দূর করে হলো কিভাবে আমি আসলে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি পরিবেশ আমি বিশ্ববিদ্যালয়গুলোতে বজায় রাখতে পারি, আচ্ছা, যেখানে আমরা অ্যাটলিস্ট আমি আমরা এই সংগঠনগুলো আপনার তৈরি কাছে করতে পারি। রূপরেখা মোটামুটি একটা পেয়েছি, কিন্তু ওই যে মেঘদার কাছে যে প্রশ্নটি নিয়ে গিয়েছিলাম যে হচ্ছে আপনারা আসলে সংবিধান সংশোধনের কোনো স্বপ্ন দেখেন কিনা, বা এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, ওই বিষয়গুলো আচ্ছা, আছে। এইখানে আসলে আহ বিষয়টা হচ্ছে মেঘদা অলরেডি এটার উত্তর দিয়ে দিয়েছে। আসলে এই সরকার তো আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই, সরাসরি আমরা যেটা বুঝি যে গণতান্ত্রিক সরকার না। তো সে চাইলেই আসলে অনেকগুলো সংবিধান পরিবর্তন করতে পারবে না, বা সংবিধান যদি পরিবর্তন করেও সেটা হচ্ছে আহ মানে বৈধতা চ্যালেঞ্জ করা খুব বেশি সহজ হবে। তো এই জায়গা থেকে আসলে আহ খুবই নেসেসারি যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে হয়তো সংবিধান পরিবর্তনের বা খুবই ছোটখাটো কয়েকটা বিষয় নিয়ে আসলে পরিবর্তন করার চেষ্টা হইতে পারে। ইভেন এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেই সংবিধানও এই সরকারের কোনো অনুমোদন নাই, এই ধরনের কোনো সরকার তৈরি হওয়ার মতো সুযোগও নাই। এটা আসলে একটা বিশেষ অবস্থায় তৈরি হয়েছে, যেটা 1990 সালের দিকে হয়েছিল, যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের ইয়ে ছিল না, বাট একটা নির্বাচন দেওয়ার জন্য একটা সরকার তৈরি করা হয়েছিল। এখনো আমরা একটা সেম ধরনের পরিস্থিতির মধ্যে আছি, যে আমার এখন একটা সরকার লাগবে যে সরকারের অধীনে আমি নির্বাচন দিতে পারবো। আমার এখানে যে এখন এনার্কি চলতেছে, যে ললেসনেস চলতেছে, সেটাকে কাটানোর জন্য আমি একটা গভর্নমেন্টকে ফর্ম করছি, যে আমার এই আপৎকালীন সময়টা বাংলাদেশকে কন্ট্রোল করতে বা বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে। আচ্ছা, ধন্যবাদ। তো মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। প্রাপ্তিদের কাছে যেতে চাচ্ছিলাম সেটি হচ্ছে ভবিষ্যতে আসলে জাতীয় রাজনীতিতে কোন সংগঠনের নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা দেখেন, বা হচ্ছে যদি এইখানে যারাই নির্বাচিত হয়ে আসুক তারা কি হচ্ছে আগের মতো হবে কিনা, যে ইতোমধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ন্যারেটিভ ফেসবুকে দেখছি, তো ওই বিষয়গুলোকে আসলে কিভাবে বিশ্লেষণ করছেন? আচ্ছা, একটু তাহমিদের আবার কথা থেকে আসবো। সেটা হচ্ছে যে ধরেন এই আন্দোলনটায় বা ধরেন এই আন্দোলন ছাড়াও আমরা গত 16 বছরে যেগুলো ছাত্র কেন্দ্রিক আন্দোলন হয়েছে, শিক্ষার্থী কেন্দ্রিক আন্দোলন হয়েছে, ধরেন নিরাপদ সড়ক আন্দোলন, 2018 কোটা আন্দোলন, আমরা কিন্তু সবসময় এটা বলছি যে আমরা এটা একটি অরাজনৈতিক আন্দোলন, তাই না? আমরা সবাই বলছি যে আমরা নিজেরা সাধারণ শিক্ষার্থী এবং এটি একটি অরাজনৈতিক আন্দোলন। তো যেটা হচ্ছে তাহমিদাকে বললো যে অ্যাপলিটিক্যালি পলিটিক্স করার যে বিষয়টা, কিন্তু আমার কাছে ধরেন ব্যক্তিগতভাবে মনে হয় যে অ্যাপলিটিক্যালি পলিটিক্স করার দিন শেষ। মানে এখন বাংলাদেশের আমরা সবাই হচ্ছে বলতেছি যে আমাদের বিকল্প নাই, আমাদের বিকল্প তৈরি করতে হবে, আমাদের বিকল্প আমরা নিজেরাই স্লোগান দিছি যে আমি তুমি হচ্ছে বিকল্প। কিন্তু সেই বিকল্পকে যদি আমরা এরকম করি যে আমরা বিকল্পকে কোনো গ্রাউন্ড তৈরি হইতে দিই না, প্রথমত এক ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের তো একসময় এই ধারণাটাও ছিল যে আমাদের জেনারেশনের যারা তারা হচ্ছে রাজনৈতিকভাবে যথেষ্ট অ্যাক্টিভ না, যথেষ্ট সচেতন না, ভোকাল না। কিন্তু আমরা কিন্তু দেখছি যে এই আন্দোলনের মধ্য দিয়েও একটু হইলেও সচেতনতা কিংবা হচ্ছে রাজনৈতিক যে প্রজ্ঞা সেটা আসা শুরু হয়েছে। এইটাকে যদি আমরা সংরক্ষণ করে এটাকে যদি আমরা ফ্লারিশ না করতে পারি, তাহলে যে ঝামেলাটা হবে জাতীয় রাজনীতিতে ইলেকটোরাল যে ক্যাম্প মানে ধরেন যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে আসলে অংশগ্রহণ করবে কারা? তো এইখান থেকে আলাপটা যে অ্যাপলিটিক্যালি পলিটিক্স না করে
আসলে পলিটিক্সটা কি, রাজনীতি কেন প্রয়োজন এবং রাজনৈতিকভাবে সচেতন এবং রাজনৈতিক প্রজ্ঞা কেন প্রত্যেকটি শিক্ষার্থীর আসলে ধারণ করা প্রয়োজন, পার্টিকুলারলি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে কথা বলার সময় আসলে এখন চলে আসছে। কারণ নাইলে ধরেন এই ইন্টারিমটা এখনো যার মেয়াদ সম্ভবত দেওয়া হয় না যতটুকু আমি জানি, তো এটা যদি ধরেন 3 বছর থাকার কথা প্রস্তাব করছেন শিক্ষার্থী উপদেষ্টারা, বা হচ্ছে এটার মেয়াদ আরো বাড়তেও পারে, তো একটা ধারণাই করা যাচ্ছে যে 90 দিনের মধ্যে নির্বাচনটা আমরা পাচ্ছি না। তো তাইলে এই যে 3 বছর ধরে যে ইন্টারিমটা চলবে, সেই ইন্টারিমটার তো একটা রেজিস্ট্যান্স বডি থাকতে হবে, তাই না? আমরা তো এটা অবশ্যই, আমরা সবাই অনেক আশাবাদী, আমি নিজে অনেক অপটিমিস্টিক মানুষ, কিন্তু আমি এটা গেস করে নিতে পারি না যে ইন্টারিমে যা যা ডিসিশন নেবে, যা যা সিদ্ধান্ত নেবে, সকল কিছুই জনকল্যাণমূলক সিদ্ধান্ত হবে। তো সেই জায়গা থেকে আপনার যখন একটা রেজিস্ট্যান্স বডি তৈরি করতে হবে, তখন আপনার এই রেজিস্ট্যান্সের পার্টটাই হবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীরা, যারা আসলে রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হবে। এর পাশাপাশি ধরেন এর পরবর্তী নির্বাচনে কার আসার সম্ভাবনা বেশি প্রশ্ন যখন করেন, তখন আসলে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি, আপনি তো এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই, কিংবা হচ্ছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে আর্মি চিফ আসলে জামাত ইসলামের যে দলীয় যে ধরেন যারা নেতারা আছেন তাদের সাথেও কিন্তু আলাপে বসছেন। তো সেই জায়গায় এখনো পর্যন্ত আপনার নির্বাচনে কিন্তু সকল দলগুলোই অংশগ্রহণ করতে পারবে। সেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা আসলে ভোট দেওয়ার মানুষটা পাবে কোথায়? তাদের তো একটা তাদের নিজেদের রাজনৈতিক দল যেটাকে তারা ওন করতে পারবে, এবং পার্টিকুলারলি আমি যদি বাম রাজনৈতিক দলগুলোর কথাও বলি, যে প্রশ্ন আমি যে কারণে তাহিদকেও করছিলাম, আমি যতদূর জানি মেঘ একটু শিওর করে দেন আমাকে, যে ইউনিয়নের কিন্তু মনে হয় কোনো মাদার অর্গানাইজেশন নাই। তাইলে আসলে ইউনিয়ন কি ধরেন নিষিদ্ধ হবে নাকি হবে না, এটাও কিন্তু একটা ট্রিকি প্রশ্ন, এবং এই প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাদের হইতে হবে সামনের ভবিষ্যতে। এবং এর পাশাপাশি হচ্ছে আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা কিন্তু বাম রাজনৈতিক যে মোর্চা বলেন কিংবা হচ্ছে এই দলগুলোর উপরও ভরসা, এই দলগুলো কিন্তু জনগণের আস্থাভাজন এখনো হয়ে উঠতে পারে নাই। তারা অনেক ক্যাম্পাসের জন্য অনেক কাজ করছে কিংবা হচ্ছে জনগণের জন্য অনেক কাজ করার চেষ্টা করছে, কিন্তু বৃহদার্থে জনগণ যেটাকে যাকে নির্ভর করবে, যার উপর আস্থা রাখবে, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু জাসদ কিংবা বাসদ বা আসলে গণসংহতি আন্দোলন কেউ ওইভাবে স্টুডেন্টদের কাছে, পার্টিকুলারলি ইয়ং জেনারেশন যারা হচ্ছে আমরা এখন 2/3 আমাদের কাছে রিচ করতে পারতেছে। তাইলে এখানে প্রশ্নটা আসে যে এই যে এতগুলো মানুষ মারা গেল, এই যে স্টুডেন্টরা ধরেন নিজেরা লিড দিয়ে এত বড় একটা আন্দোলনকে নিল এবং সকলকে সেখানে সম্পৃক্ত করলো, এবং আমার মনে হয় এটা অবশ্যই উল্লেখই করতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অন্যান্য সকল শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কিন্তু এই আন্দোলনের যে পালসটা সেটাকে অনেক বেশি বাড়িয়েছে। তো সেই জায়গা থেকে তাহমিদ মানে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রূপরেখা, সেই রূপরেখাতে কিন্তু আমরা এরকমও পাইছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা নিজেরা দল করবে, আবার সেই রূপরেখাতে আবার আমরা পাচ্ছি যে অ্যাপলিটিক্যালি পলিটিক্স করবো। তাহলে আমি যদি অ্যাপলিটিক্যালি পলিটিক্স করি, তাহলে আর সাধারণ শিক্ষার্থীরা নিজেদের জন্য দল করবে কেন? এবং যদি দল করে, ধরেন তারা শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীদের উন্নয়ন কিংবা ক্যাম্পাসের শিক্ষার্থীদের চাহিদা নিয়ে কথা বলে, তাহলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে তাদের যাওয়ার রাস্তাটা কোথায়? তো যেখান থেকে আমি সামারিটা টানতে চাচ্ছি সেটা হচ্ছে ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে বর্তমানে বাংলাদেশের মানুষজন আসলেই একটা বিকল্প খুঁজতেছে, আসলে একটা রাজনৈতিক দল খুঁজতেছে। সেটা শুধুমাত্র রাজনৈতিক দল হইতে হবে এরকম না, সেটা একটা জোট হইতে পারে, সেটা একটা অনেক দলের অংশগ্রহণে একটা মোর্চা হইতে পারে, কিন্তু এরকম একটা বডি, এরকম একটা রাজনৈতিক বডি যাকে আমি ভোট দিব, যে ইলেকটোরাল রাজনীতিতে আমাকে আমার কথা বলবে, আমার আস্থা অর্জন করবে, এইটা যদি আমরা তৈরি করতে না পারি, তাইলে আসলে যে অভ্যুত্থানের কথা আমরা বলতেছি কিংবা হচ্ছে যে স্বাধীনতার কথা আমরা বলতেছি, এটা দিন শেষে কখনো রক্ষিত হবে না। আমার মনে হয় আমরা একটা আকর্ষণীয় জায়গায় এসেছি। মেঘদার কাছে প্রশ্ন থাকবে যে আসলে আমাদের যে রাজনীতির রূপরেখা, জাতীয় রাজনীতির, এর মাঝখানে তৃতীয় শক্তি উত্থানের কোনো সম্ভাবনা দেখেন কিনা, বা আদৌ সম্ভব কিনা, বা যদি হচ্ছে কিংস পার্টি আকারে তৈরি করা হয় এটি আসলে উচিত হবে কিনা? দেখেন, এখানে আসলে তৃতীয় শক্তি দ্বিতীয় শক্তি এই হিসাব নিকাশগুলো কিন্তু সব উল্টায় গেছে। কারণ ধরেন আওয়ামী লীগ গত 16 বছরে যে অপারেশন করছে, তাতে অটোমেটিক্যালি আওয়ামী লীগ ব্যাপারটা একটা প্যারায়াতে পরিণত হবে। মানে বিএনপি জামাতের 5 বছরের আমলের কারণে তাদের 10 বছর স্টিগমাটাইজ করে রাখা গেছে। আওয়ামী লীগ যখন লাস্টে ফল করতেছে, তখন আওয়ামী লীগ পলিটিক্যালি হোমলে, মানে আওয়ামী লীগের কনস্টিটিউয়েন্সি নাই বললেই চলে। ততদিনে আওয়ামী লীগের খালি বেনিফিশিয়ারি আছে, কনস্টিটিউয়েন্সি নাই, কোনো সাপোর্টার নাই। মানে যারা ততদিনে সাপোর্ট করে তারা মানে 2 টাকা পায় দেখেই সাপোর্ট করে, মানে কোনো সমর্থন অর্থে সমর্থন না। তো এই যে বাংলাদেশে ট্রেডিশনালি যারা আওয়ামী লীগের ভোট দিল, সেটা একটা 20-25% পপুলেশন। একটা ট্রেডিশনাল বিএনপি ভোটারের একটা বড় অংশ যারা হচ্ছে ধরেন দীর্ঘদিন বিএনপি ছিল, কিন্তু বিএনপি না থাকার ফলে ওই বিএনপি অ্যাফিলিয়েশন থেকে সরে আসছে। সো বাংলাদেশে এখন একটা হিউজ সোয়াথ অফ পিপল আছে যাদের ভোট ক্যাপচার করার জন্য রেডি, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে সেইটা করার মতো কোন রকম মানে
কি বলবো কোনো অল্টারনেটিভ বা রূপরেখা তৈরি হচ্ছে কিনা। এখন এইসব রূপরেখা রাতারাতি তৈরি হয় না, এরকম রূপরেখা একটাও না একাধিক তৈরি হবে সামনের দিনে, বোঝা যাচ্ছে অলরেডি। মানে আমি আগাম কল করতেছি আর কি, যেরকম দেখবেন যে একাধিক মানে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফরমেশন হইতেছে। তো সেইখানে আসলে মানে বিতার্কিকরা যেহেতু প্রাইমারিলি এর আলোচক, তো আপনার যেই মানে যে ভ্যালু গুলো আমরা বলতে পারি যে আমরা শেয়ার করি, সেই ভ্যালু গুলাকে রিপ্রেজেন্ট করে এরকম পলিটিক্যাল অল্টারনেটিভ তৈরি মানে তৈরি হবে কিনা কোয়েশ্চেন না, তৈরি করা লাগবে। মানে তৈরি না করা লাগলে 5 বছর পর আপনি আবার সেই রাস্তাটাতেই উঠবেন যেই রাস্তা আপনাকে শেখ হাসিনা পর্যন্ত নিয়ে আসছিল। এখানে দাদা আসলে বঙ্গের প্রশ্নটা ভালো যে হচ্ছে কিংস পার্টি মানে কিংস পার্টি আকারে যদি হচ্ছে এরকম একটা দল তৈরি করা হয়, ধরেন যে তৃতীয় পক্ষ তৈরি করা হলো, বা তৃতীয় পক্ষ না বলতে চাচ্ছেন না, তো দ্বিতীয় পক্ষ বা কিছু একটা তৈরি করা হলো, তো সেটি আসলে তারা তো আসলে জনগণের সাথে সম্পৃক্ত না। আমাদের দেশে আসলে ভোট তো দেয় এইভাবে করে যে আমার মেয়ের বিয়েতে কে কত টাকা দিচ্ছে, কিংবা হচ্ছে কে আসলে আমাকে রিলিফের কাগজ দিচ্ছে। তো এই বাস্তবতায় যখন বাংলাদেশে ভোটটা নির্ধারিত হয় এবং তরুণ প্রজন্মের ভোট মাত্র 2 কোটি, তো সেক্ষেত্রে আসলে এভাবে করে একটা মানে এরকম করে একটা কৃত্রিম রাজনৈতিক দল তৈরি করা কি আসলে উচিত, বা এটা কি আসলে কিভাবে দেখেন? না, কৃত্রিম রাজনৈতিক দল তৈরি করা যাবে না, কৃত্রিম রাজনৈতিক দল তৈরি করার কথা বলতেছি না। আমি বলতেছি যে এই পুরা প্রসেসটা অনেক লেন্দি প্রসেস। মানে আমি আজকে বললাম পরশুদিন পার্টি বানায় ফেলবো এরকম না। মানে এইটা একটা পুরা একটা ন্যাশনাল ডায়ালগ, যেটা নানান ফর্মে নানান জনই করার চেষ্টা করবে। যে একদম মানে আমি যতটুকু পলিটিক্যাল ইয়ে পর্যন্ত পৌঁছাইতে পারি তার পুরাটা পর্যন্ত আমি ধরে ধরে আলোচনা করবো যে আমি কি চাই, আমি কি চাই না, কোথায় কোথায় কমন পয়েন্ট আছে, কোথায় কোথায় ডিফারেন্স আছে, বিভিন্ন কনস্টিটিউয়েন্সির মধ্যে এমন ডিফারেন্স আছে কিনা যে ডিফারেন্সটা মেন্ডেবল না, বা মেন্ট করা গেলে কোন পয়েন্টে করা যায়। এই পুরা প্রক্রিয়াটা ব্যাপারটা এমন না যে এটা মানে এটা করা পসিবল কিনা, মানে এইটা ওই লেভেল মানে ওই শেখ হাসিনার বিরুদ্ধে শেষ 3 দিন নামার মতোই জরুরি। এইটা না করলে কিন্তু পরে 15 বছর পর 20 বছর পর আমরা আমরা অনেক গালাগালি খাবো। মানে বাংলাদেশের কন্ডিশনটা যদি আলটিমেটলি অনেক জায়গায় স্ট্রংম্যান ডিক্টেটরশিপ ফল করার পরের পরিবেশ ভালো হয় না 3 বছর 4 বছর 5 বছর পর। সো আমার কাছে সেইটা মনে যারা আমরা হচ্ছে শেষ মুহূর্তে নামছি, এটা আমাদের রেসপন্সিবিলিটি যে সেই পলিটিক্সটা ফর্ম করা। একটা পলিটিক্স যেটা একই সঙ্গে স্বৈরাচারেরও বিরুদ্ধে, আবার যেই কমিউনাল ভায়োলেন্স সেই কমিউনাল ভায়োলেন্সেরও এগেনস্টে, আবার যেই ধরনের শোষণ আমাদের এখানে বিভিন্ন রকম ইকোনমিক ক্লাসের উপর হয় সেগুলোরও এগেনস্টে। সো সেইটা আসলে এখন অর্গানাইজ করতে হবে, মানে সবাই মিলেই করতে হবে। আচ্ছা, আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে একটা গুরুত্ব আছে যে নতুন একটা রাজনৈতিক শক্তি উত্থানের। তাহমিদ ভাইয়ের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে। তো পিয়াল ভাই হচ্ছে আবার আরেকটি বিষয় উঠাচ্ছেন, যেটা আসলে আমরা আগেও বলেছিলাম যে এই সরকার তো একটা বিপ্লবী সরকার, এমন তো একটা আলাপ বাজারে প্রচলিত আছে। তো বিপ্লবী সরকার হলে তারা কেন হচ্ছে সংবিধান বানাবে না, কারণ জনগণের ম্যান্ডেটেই তো অনেকটা একভাবে আশা। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মেহরাব সাদাত ভাই জিজ্ঞাসা করছেন যে নীল দল লাল দলের মতো যদি হচ্ছে আমরা এইভাবে করে বানাই, তো সেক্ষেত্রে হচ্ছে কোরাম তৈরি হওয়ার সম্ভাবনা তো থাকেই। তো এটা আসলে কিভাবে করে ডিল করা যেতে পারে? আর শহীদুল ইসলাম সুরুজ তিনি হচ্ছে প্রশ্ন করছেন যে নির্দলীয় সংগঠন বেশি দিন টিকে থাকে না, তো এটা আসলে মানে সংগঠন টিকে থাকবে কিনা, বা এই বিষয়গুলো থাকার দরকার আছে কিনা, তো এই বিষয়গুলো কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমে হচ্ছে আমি একটু প্রাপ্তিদের পয়েন্ট থেকে আসি। আসলে আপু এখানে বলার চেষ্টা করতেছেন যে আসলে আমাদের অ্যাপলিটিক্যাল পলিটিক্স এর দিন শেষ। আসলে এক্স্যাক্টলি পয়েন্টটা এখানে। তো সমস্যাটা যেখানে যে আমার আসলে স্টুডেন্টরা এখন এই ধরনের পার্টি অর্গানাইজেশন গুলা নেওয়ার জন্য প্রস্তুত কিনা। আমরা একটা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে পলিটিক্স মুক্ত করার চাইতে এই ধরনের স্টুডেন্ট ইউনিয়ন ভিত্তিক ছাত্র সমস্যা কেন্দ্রিক পলিটিক্স গুলা জিয়ায় রাখা আমার জন্য ইম্পর্টেন্ট কিনা, দ্বিতীয় প্রশ্ন। এর পরবর্তীতে আবু বললেন যে আসলে আমি রাষ্ট্র নিয়ে ভাববো কিনা, বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পরে ন্যাশনাল পলিটিক্স আসবো কিনা। আপুকে আমি আশ্বস্ত করতে চাই, আপনার এই মুহূর্তে যখন এই আন্দোলনটা হয় তার আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছাড়াও অন্য কোনো রাজনৈতিক দল ছিল না, এক্সিস্ট করতো বাট কাজে কার্যকরী ছিল না। এর পরবর্তীতেও আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেহেতু রাষ্ট্র নিয়ে চিন্তা করতে পারছে কোনো ধরনের পলিটিক্স ছাড়া, যখন আপনার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভলি কথা বলতে পারবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে, সেখান থেকে বের হওয়া একটা ছাত্র নেতা বর্তমান যে কোনো ছাত্রলীগ নেতার থেকে রাষ্ট্র নিয়ে বেশি চিন্তা করবে, বর্তমানে বের হওয়া যে কোনো ছাত্রদল নেতার থেকে বেশি চিন্তা করবে। এ বিষয়ে আপনি আশ্বস্ত থাকতে পারেন। এবং আমাদের যে মূল কনসার্নটা যেখানে, যে আপনার বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শিক্ষার্থীদের আসলে চিন্তা ভাবনা কিরকম, তাদেরকে যেহেতু আমি বেটার কোনো এক্সাম্পল সেট করতে পারি নাই, সে বেটার এক্সাম্পল সেট না করতে পারার জায়গা থেকে এটা আমার জন্য বেটার কিনা। আচ্ছা,
এর পরবর্তীতে মেহরাব সাদাতের যে প্রশ্নটা যে আসলে আমি লাল দল নীল দল হওয়ার মতো থেকে কিভাবে আটকাবো, এটা আসলে নির্ভর করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দলগুলা তৈরির ক্ষেত্রে কি ধরনের ক্রাইটেরিয়া সেট করে। এখন আমি সাধারণত যে রূপরেখা আমরা আসলে একটি রূপরেখা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের ছাত্র রাজনীতি হবে এইরকম একটি রূপরেখা আমরা প্রস্তাব করতে চাই। সেই রূপরেখায় কোনো একটি দলের নিবন্ধন অর্থাৎ কোনো একটি দলকে যখন আমি এইভাবে সন্দেহ করতে পারি যে এই দলটা আসলে কোনো একটা মাদার পলিটিক্স এর পার্ট হিসেবে কাজ করতেছে, তার এগেইনস্টে কথা বলার মতো বা তার এগেইনস্টে অ্যাকশন নেওয়ার মতো একটা স্পেস রাখা। যে হ্যাঁ, ওই পার্টিটাকে যখন আমি সন্দেহ করতেছি যে না সে আসলে আমার থেকে বেশি তার মাদার অর্গানাইজেশনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বা তার মাদার অর্গানাইজেশনের যেই ম্যান্ডেটটা আছে সেটাই সার্ভ করতে চাচ্ছে স্টুডেন্টদের মধ্যে, তখন আমার যাতে ওই অ্যাক্সেসটা থাকে যে আমি ওই পার্টিটাকে সরাবো বা ওই পার্টিটাকে আমি হচ্ছে আহ ইয়ে করে যাব, মানে তার যে মূল কাজটা আছে সেখান থেকে আমি সরাই ফেলবো, অর্থাৎ তাকে পার্টি হিসেবে আমি ফাংশন করতে দিব। আচ্ছা, সেখানেই একটা আচ্ছা, মানে এখানে সম্পূরক আরেকটা প্রশ্ন প্রশ্ন আসছে আসছে। যে হচ্ছে মানে নির্দলীয় ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সদস্য হিসাবে কাজ করে পরবর্তীতে যে জাতীয় রাজনীতিতে যাওয়ার আমরা একটা প্রবণতা দেখি, তো এটা আসলে আপনারা কিভাবে দেখেন বা এই আচ্ছা, এই এই স্বার্থ বিষয়টা আমার বিরোধী কাছে আসলে খুব বেশি সিম্পল মনে হয়। যেমন আপনি চিন্তা করেন আমি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করলাম, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করলাম ছাত্র সংসদ ভিত্তিক, এবং ছাত্র সংসদ ভিত্তিক নির্বাচন করার পরে আমি কোন একটা মানে ভালো নেতা হইতে পারলাম, বিশ্ববিদ্যালয়ে পপুলার একটা ফিগার হইতে পারলাম। এরপরে যখন আমার বিশ্ববিদ্যালয় শেষ হবে আমি ফিল করলাম যে আমার জাতীয় রাজনীতিতে আসা দরকার। তখন আমার যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি গুলো আছে, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, জামাত হতে পারে, কিংবা হচ্ছে সিপিবি হতে পারে বা অন্য যে কোনো দল হতে পারে, তখন আমি একজন নেতা হিসেবে মানে আমি যেহেতু অলরেডি আমি স্টুডেন্ট পলিটিক্স করছি আমার কাছে এই ফ্রিডমটা আছে যে আমি এখান থেকে যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে চুজ করব, এবং তখন আমি আমার আইডিওলজি বা আমার চিন্তা আমার রাষ্ট্র চিন্তা অনুযায়ী তখন আমি একটা পলিটিক্যাল পার্টিকে চুজ করতে পারবো। যে পলিটিক্যাল পার্টিকে চুজ করে তখন আমি হচ্ছে আমার মানে যে পলিটিক্স আছে মেইন পলিটিক্স আমি ইন্টার করতে পারবো। এখন আমি যদি আসলে বিশ্ববিদ্যালয়গুলা থেকে পুরোপুরি পলিটিক্স কে বাদ দিয়ে দেই, যে হচ্ছে পুরো বুয়েট মডেলে চলে যাই, সেই জিনিসটা আমার জন্য কোনোভাবে পজিটিভ ইম্প্যাক্ট আনতেছে না। লিডারশিপ বা হচ্ছে আমার অর্গানাইজেশন যে স্কিল গুলা তৈরি হওয়ার কথা সেই জিনিসগুলো আসলে কখনো তৈরি হবে না। তো আমার কাছে ওই বুয়েট মডেলে যাওয়ার থেকে এই মডেলটা বেটার। আর বিপ্লবী সরকার হিসেবে যে সংবিধান পরিবর্তনের যে কথাটা আসছে, এখানে আসলে অনেকগুলো লুপহোল আছে। মানে বিপ্লবী সরকার হইতে হইলে আমি বিপ্লবী সরকার আমার শপথ কোন সময় ওই স্বৈরাচারের রাষ্ট্রপতির কাছে হওয়া উচিত না। আমার শপথটা হবে রাজপথে, যেহেতু আমি বিপ্লবী সরকার। আমি ওই সংবিধান ধরে শপথ করব না, আমার শপথটা হবে জনগণের সংবিধান অনুযায়ী শপথ। তো সেই রকম অনেকগুলো জায়গা থেকে আসলে আমি এই সরকারটাকে পুরাপুরি বিপ্লবী সরকার বলতে আমি রাজি না। যে আমি আসলে পুরাপুরি অর্গানাইজেশনাল মানে পুরা বিষয়টাকে চ্যালেঞ্জ করে আমি আসলে ক্ষমতাটা নিচ্ছি না, বরং আমি ক্ষমতাটা নিচ্ছি যে এক্সিস্টিং যে সিস্টেম গুলো আছে সংবিধান, রাষ্ট্রপতি, সেনাপ্রধান সবকিছুকে মেনে নিয়েই আমি আসলে এখানে আসতেছি। তো আমার কাজ হলো এখানে একটা মানে ট্রান্সফরমেশন হিসেবে কাজ করা, যে আমার এখন যেই অচল অবস্থা আছে সেটা থেকে আমি একটা নির্বাচন দিয়ে এর পরবর্তীতে আমি সামনের দিকে আগাবো। আর আপনি একটা কথা বলছিলেন যে সরকারের মেয়াদ নিয়ে, তো সরকারের মেয়াদটা হচ্ছে এখন পর্যন্ত ৩ থেকে ৬ মাস, এবং এর ভিতরে আসলে সরকারকে সামনের দিকে মানে একটা ইলেকশন দিয়ে তাকে হচ্ছে সরে যেতে হবে। এই সময়টা হয়তো বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় কিছুটা এক্সটেন্ড হইতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এটা আসলে ১ বছরের থেকে খুব বেশি সময় হবে না। তো সেই জায়গা থেকেই আমাদের কথা যে বর্তমানে আসলে যে ছাত্র রাজনীতিটা আসলে এক্সিস্ট করতেছে সেই এক্সিস্টিংটাকে আমি পুরোপুরি বাদ দেওয়ার থেকে আমার ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতিটার প্রতি ইম্পর্টেন্স দেওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে আসলে পুরোপুরি রাজনীতি বাদ দেওয়ার থেকে বর্তমানে স্টুডেন্টদের মধ্যে যে জনমতটা তৈরি হচ্ছে সেখানে আপনারা এইটাতে বেশি এগ্রি করবেন, অন্তত আমার ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতিটা থাকা উচিত। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমরা একটা রূপরেখার মতো কিছু একটা পাচ্ছি। সংবিধানের বিষয়টিও পরিষ্কার হলো। এ পর্যায়ে আসলে প্রাপ্তিদের কাছে আসবো। আমরা হচ্ছে এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের অংশগ্রহণ দেখেছিলাম, এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে অভূতপূর্বভাবে নারী আন্দোলনকারীদের সমন্বয় পর্যায়ে বা হচ্ছে তৃণমূল পর্যায়ে অংশগ্রহণের একটা বিষয়। তো সেই জায়গা থেকে আসলে পরবর্তী পর্যায়ে পলিসি লেভেলে গিয়ে তাদের প্রতিনিধিত্ব হচ্ছে কিনা এই বিষয়ে আমরা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের আপত্তি বা হচ্ছে সংশয় উঠতে দেখেছি। তো আপনি বিষয়টি কিভাবে দেখছেন, কি মনে করছেন? আচ্ছা,
প্রশ্নটা হচ্ছে যে এই পুরো যে মুভমেন্টটা আমরা দেখলাম, এই মুভমেন্টে সকল লিঙ্গের মানুষজনেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এবং শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কথা আমি বলবো না, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়েরও নারী শিক্ষার্থীদের কথা বলবো, যে তারা খুবই স্বতঃস্ফূর্ততার সাথে, সাহসের সাথে কিন্তু আন্দোলনের সামনে থেকে এসে আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন, এবং পরবর্তীতে আন্দোলনটাকে টানার ব্যাপারেও তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আমি যদি একটু নুসরাতের কথা মনে করে দিতে চাই, নুসরাত কিন্তু 6 সমন্বয়কের একজন ছিল, যাকে হচ্ছে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়। তো প্রশ্নটা যেখানে যে মানে সোশ্যাল মিডিয়া গুলোয় আমরা যে জনমতটা উঠতে দেখছি যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে প্রতিনিধিত্বমূলক বিষয় আসলে কতটুকু, সেটা দূর থেকে, যেহেতু আমি হচ্ছে সমন্বয় কমিটিতে নাই, আমি হচ্ছে বঙ্গভবনে আলাপের মধ্যেও আমি ছিলাম না, কিন্তু দূর থেকে দেখে আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জনমতটা তৈরি হয়েছে সেটাকেই সত্য বলে প্রতীয়মান করা যায়। কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা যারা হচ্ছে ধরেন আমাদের ইন্টারনেট শাটডাউন যখন ছিল, আমাদের ক্যাম্পাসে যখন আমাদের উপর হামলা করলো, তারা কিন্তু সবাই একীভূত হয়ে একসাথে, এবং তারা যে পরিমাণ ত্যাগ স্বীকার করছে এবং যে পরিমাণ শ্রম এবং সময় দিচ্ছে, এটাকে কোনোভাবেই খারিজ করে দেওয়ার, নাকচ করে দেওয়ার কিংবা তাদেরকে কোনোভাবে পিছনে রাখার কোনো সুযোগই এখানে নাই। সেই জায়গা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের প্রতিনিধি থাকতে পারে, কিন্তু তাদের অন্তর্ভুক্তি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কারণে আমি আমার বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক হতে বলেছিলাম, ইনক্লুসিভিটিটাকে আরো অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছিলাম। তো সেই জায়গা থেকে এটি অবশ্যই করা মানে এখন করতেই হবে। আর এর পাশাপাশি নারী শিক্ষার্থীদের কথা যদি আপনি বলেন, দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমরা যখন দুইজন প্রধানমন্ত্রী দেখি, দুইজনই নারী, এবং হচ্ছে তারা আসলে বলতে চান যে নারীর ক্ষমতায়ন মানে হচ্ছে নারীদের প্রধানমন্ত্রীত্বে আসা, এটা তো আসলে সত্য না। কারণ নারীর ক্ষমতায়ন শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া কিংবা হচ্ছে রওশন এরশাদকে দিয়ে আমি বিচার করতে পারবো না। এই আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী শিক্ষার্থীদের মতামত কতটুকু নেওয়া হয়েছে, এবং এই যে ধরেন নারী শিক্ষার্থীদের হল খুলে দেওয়া থেকে শুরু করে নারী শিক্ষার্থীদের হলের নাম কি রাখা হবে ইত্যাদি বিষয়েও যদি আমি নারীদের মতামতকে, নারী শিক্ষার্থীদের মতামতকে আসলে গুরুত্ব না দিই, তাদেরকে ওই প্রায়োরিটিটা না দেই, তাইলে তো আসলে আন্দোলন হিসাবে আমার যে অন্তর্ভুক্তিমূলক কাজের কথা আমি বলছি সেটা অনেকাংশেই স্তীমিত হয়ে পড়ে। এবং আরেকটা জিনিস আমরা দেখছি যে নারীদেরকে ধরেন শোকেস হিসাবে ব্যবহার করা, যে আমি হচ্ছে আমার সাথে একজন বন্ধুকে নিয়ে গেলাম যে একজন নারী, এবং তিনি আমার সাথে থাকলেন, কিন্তু কথা সব আমিই বললাম, সিদ্ধান্ত সব আমিই দিলাম, তাইলে তো আসলে নারীদের অন্তর্ভুক্তি হইল না, তাহলে তো নারীর যে স্বরটা, নারীর যে ভয়েসটা, এটা আসলো না। এবং এই কারণে বর্তমানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এবং যে আলাপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে, আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাকি সকল রাজনৈতিক সংগঠনগুলো যারা আসলে এই ধরনের প্র্যাকটিস, এই ধরনের পুরুষতান্ত্রিক প্র্যাকটিস করতে আমরা দেখি, তাদেরকে আসলে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং শিক্ষা নিয়ে পরবর্তীতে শুধুমাত্র নারী না, নারী শেষ করছি 1 মিনিটে, নারী থেকে শুরু করে রিলিজিয়াস মাইনরিটি, আদিবাসী, তাদের প্রত্যেককে আসলে, এবং হচ্ছে ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বায়াসনেস থেকে আমাদের বের হয়ে আসলে সকলকে এটা ছড়িয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। আর এর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে যে জাতীয় রাজনীতিতে যাওয়া নিয়ে শেষ একটা লাইন বলবো, সেটি হচ্ছে ধরেন আপনি যখন নির্দলীয় ভাবে ক্যাম্পাস পলিটিক্সে কাজ করবেন, কিংবা নির্দলীয় ভাবে হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে বুয়েট মডেল বাদ দিয়েও ধরেন ডাকসু কিংবা ছাত্র সংসদ যে গুরুত্বপূর্ণ, এটি বলার কোনো অপেক্ষা রাখেন, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্নটি হচ্ছে এখন এমন একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে যেটির গ্রাউন্ড ওয়ার্কটি আমাদের এখনই শুরু করতে হবে, যে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বাইনারির বাইরে গিয়ে আমরা আসলে আমাদের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা, আমাদের প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দল হিসাবে কাকে চিহ্নিত করতে পারি, এবং এটির জন্য আমাদের এই গ্রাউন্ড ওয়ার্ক থেকে শুরু করে রাজনৈতিক দল প্রস্তুতের কাজটাও আমাদেরই করতে হবে। আমরা মেঘদার কাছে আসবো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে পরবর্তীতে হচ্ছে বর্তমান সরকার বা বাংলাদেশের রূপরেখা আমরা হচ্ছে কেমনে দেখি, অবস্থানটা কেমন দেখি। তো তার আগে তাহমিদ ভাইয়ের কাছে হচ্ছে একটা প্রশ্ন এসেছে সাজিদ মাহমুদের কাছ থেকে, যে হচ্ছে আমরা হচ্ছে নতুন কুড়ির মতো কিছু সংগঠন দেখেছি যারা হইতেছে মানে সাজিদ মাহমুদের দাবি মতে শিবিরের বৃহত্তর পারপাস সার্ভ করে, কিন্তু পরবর্তীতে হচ্ছে তাদের ওইভাবে শিবিরের সাথে কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাবে না। তো এই ধরনের সংগঠনগুলা বা এই মডেলের সংগঠনগুলা যদি আপনার মডেলে ছাত্র রাজনীতিতে আসে, তো তাদের মোকাবেলা করে উচিত কিনা, বা হচ্ছে তাদের মোকাবিলা করবেন, বা হচ্ছে বিষয়টিকে কিভাবে দেখেন, সংক্ষেপে যদি হচ্ছে একটু কাইন্ডলি অ্যাড্রেস করতে চাই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমি ঠিক মতো বুঝি নাই, প্রশ্নটা আরেকবার জি জি, দেখা আমি যাবে? আবার বলছি, সেটি হচ্ছে নতুন করে আমার মতো মনে কিছু হচ্ছে সংগঠনের প্রশ্নটা অনেক বড়। জি
জি, জি, আমি সংক্ষেপ করে দিচ্ছি। সাজিদ মাহমুদের মতে নতুন কুড়ির মতো কিছু সংগঠন আছে যারা আসলে শিবিরের সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু বৃহত্তর ভাবে সম্পৃক্ত। অর্থাৎ সরাসরি আপনি তাদেরকে লিঙ্ক খুঁজে পাবেন না মাদার অর্গানাইজেশনের সাথে। কিন্তু কোনো না কোনোভাবে তাদের পারপাস সার্ভ করে। তো সেক্ষেত্রে এই সংগঠনগুলোকে আসলে মানে যদি ওই আপনার মডেলে পলিটিক্স করতে আসে বিশ্ববিদ্যালয়ে তখন করতে দিবেন কিনা? জি। সংক্ষেপে উত্তর দিতে আচ্ছা, পারেন। আমার কাছে এখানে মনে হয় যে আমরা আসলে এই যে ডিসিশন মেকিং অথরিটিটা, সে অথরিটিটা আমি আসলে ব্যক্তি হিসেবে ঠিক করব না, বরং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের উপরে ঠিক করতে দেয়া। যখন আসলে আমি বুঝতে পারবো যে কোনো একটা অর্গানাইজেশন সে আসলে কোনো একটা মাদার অর্গানাইজেশন বা অন্য কারো পারপাস সার্ভ করতেছে রাদার দ্যান দ্য স্টুডেন্টস, তখন এই অথরিটি বা এই সুযোগটা রাখা উচিত স্টুডেন্টদের কাছে, বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে, যারা হচ্ছে সমানভাবে ঠিক করবে আসলে ওই অর্গানাইজেশনটাকে এখানে পার্টি মানে পলিটিক্স করতে দেওয়া উচিত কিনা এই আচ্ছা। জায়গায়। আমার কাছে মনে হয় জি, মানে মোটামুটি পরিষ্কার হয়েছে। এখন হচ্ছে মেঘদার কাছে আসতে চাচ্ছিলাম যে হচ্ছে প্রাপ্তিদি অলরেডি বললেন যে আমরা হয়তো ভারতীয় আধিপত্যবাদের জায়গা থেকে পশ্চিমা বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছি কিনা একটা এরকম একটা প্রশ্ন বা এরকম একটা কনসার্ন তো আছেই। কিন্তু তারপরেও হচ্ছে আমরা দাদা দীর্ঘ সময় দেখেছি যে কিভাবে করে ভারতের মধ্যে আমরা হচ্ছে ভারতের প্রভাব দ্বারা অনেক বেশি বিস্তর ছিলাম, এবং আপনি হচ্ছে কিছুদিন আগেই হচ্ছে এই বিষয়ে জি বাংলার সম্ভবত একটা সংবাদের বা হচ্ছে একটা টক শোতে এই বিষয়ে আলোকপাত করেছিলেন। তো সেই জায়গা থেকে আসলে মানে ভারতের এই বলয় থেকে বের হওয়ার জন্য আমাদের বর্তমানে যে হচ্ছে আমরা আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করছি, এর কোনো বিকল্প ছিল কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিভাবে দেখেন বা আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কিভাবে? জি। বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক আগেও ভালো ছিল, মানে আমেরিকার সাথে বাংলাদেশের কোন রেজিমের সম্পর্ক খারাপ ছিল না, সব রেজিম সেম গোজ ফর ইন্ডিয়া। দেখেন আসলে এখানে মুশকিলটা হয়েছে কি যে আমরা তো আসলে বলতেছি রেভলিউশন, গণ অভ্যুত্থান, অনেকগুলো কথা বলতেছি, কিন্তু এখানে বুঝতে হবে যে এটা কিন্তু কোনো প্রকল্প হাতে নেওয়া হয় নাই। কেউ কিন্তু মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বা ১ দফার মধ্যে বা ৯ দফার মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী কোনো দাবি দেয় নাই। তো যার ফলে এই পলিটিক্যাল কোয়েশ্চেন গুলা যা তাই রয়ে গেছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে পাবলিকের এক ধরনের লেজিটিমেসি বাড়ছে, যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের রেজিম যদি কোনো প্রো আমেরিকা মুভ করে তাহলে সেটাকে ইনস্ট্যান্টলি কোয়েশ্চেন করার জন্য আজকে আমার আপনার লেজিটিমেসি অনেক বেশি। কারণ আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মানতে বাধ্য হতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ওই ক্যাবিনেটে যারা আছেন তাদের মানে ২ থেকে ৩ জনকে বাদ দিলে বাকি সবার থেকে আমার বা আপনার এই আন্দোলনে কন্ট্রিবিউশন বেশি। তো যেহেতু দে আর রানিং অন বোরোড লেজিটিমেসি, কাজেই যে কোনো পলিটিক্যাল প্রেসারের কাছে তারা অনেক বেশি ভালনারেবল, এবং এই ভালনারেবিলিটিটা পলিটিক্যাল গ্রুপগুলোর জন্য কাজে লাগানোর চেষ্টা করবে। ১ মাসের রেজিমকে ৬ মাসে নামায় আসার চেষ্টা করবে, দ্রুততম ইলেকশন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। আমাদেরকে আমাদের কাজে ইউজ করতে হবে। আমাদের কাজ হচ্ছে যদি এরকম যেই সম্ভাবনার কথা আপনি বলতেছেন সেই সম্ভাবনা যদি সত্য হয় যে কোন রকম আরো প্রো আমেরিকান মুভ গুলা হইলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন করতে হবে। এখন সেই কোয়েশ্চেনটা কোন প্ল্যাটফর্মে করবেন? আপনি তো ক্যাম্পাসে মানে এই কোয়েশ্চেন করতে দিবেন না, আপনি ক্যাম্পাসে তো শুধু ছাত্রদের নিয়ে কথা বলতে হবে। তাহলে আসলে এটা প্রেস ক্লাবে যাই করতে হবে বা এটা অন্য জায়গায় করতে হবে। আমি খালি একটা জিনিস আপনাদের একটু চিন্তা করতে বলবো যে এই গোটা মুভমেন্ট একটা জিনিস বুঝাই দিছে যে ক্যাম্পাসের যে পরিস্থিতি আর দেশের যে পরিস্থিতি এইগুলা খুব বিচ্ছিন্ন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যন্তরীণ ঘটনা থেকেই তো পুরো জিনিসটার ক্রোধ এতখানি উতলাইলো যেখান থেকে একটা সরকার পড়লো। তো এখন পুরো প্রক্রিয়া শেষ করার পর যদি আমরা বলি যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কনসার্ন হবে একমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইস্যু নিয়ে, এখন আমি যে ছাত্র রাজনীতির এনশিওর করতে চাই সেই ছাত্র রাজনীতি এনশিওর করতে হলেও কিন্তু আমার এই রেজিমটা ২-৩ বছর রাখতে হবে। কারণ তার আগে যদি কোনো একটা আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় চলে আসে তারপর কিন্তু আবার যাতাই হয়ে যাবে। সো আসলে শুধুমাত্র ওইটা নিয়ে ভাবার কোনো সুযোগ নাই, ১। আর ২ হচ্ছে যদি মার্কিন বলয়ের দিকে মুভ করা হয় সেটার কোন রকম ম্যানিফেস্টেশন দেখলে দ্য পাবলিক উইল রেজিস্ট অ্যাকর্ডিংলি। কাজে আমার কাছে মনে হয় যে সবকিছুর সিলভার লাইনিংটা ওইটাই যে গতকালকে পর্যন্ত আমরা সবাই আসলে মানে কি বলবো দর্শক ছিলাম, শ্রোতা ছিলাম। আজকে আমরা সবাই ছোট বা বেশি, কম বা বেশি একটা, উই হ্যাভ আ রোল ইন দিস, এটাই সিলভার। দাদা একটা সম্পূরক প্রশ্ন জিজ্ঞাসা করব, অন্তর্বর্তীকালীন সরকারের মানে ইমিডিয়েট লক্ষ্য কি দেখেন, কোন কোন জিনিসগুলোর উপর গুরুত্ব প্রদান করা হচ্ছে? হওয়া উচিত না হবে? হওয়া উচিত, হওয়া উচিত।
আপনি মনে করছেন? এক নাম্বার হচ্ছে জুলাই হত্যাকাণ্ড যেই জিনিসপত্র গুলা থেকে হলো তার একমাত্র জিনিস শেখ হাসিনা ছিল না, তার সাথে পুলিশ রিফর্মের ব্যাপার আছে। আমাদের দেশে এখন পর্যন্ত মানুষ পুলিশের গুলিতে আক্রান্ত হলে যখন হাসপাতালে থাকে তখন পুলিশের কেস না হওয়া পর্যন্ত আর চিকিৎসা করে না। চট্টগ্রামের হৃদয়চন্দ্র তুব্য এভাবে মারা গেছে একটা নামে, এরকম শত শত নাম আছে যারা ওই ব্ল্যাক আউটের 2 দিন যাদেরকে কোনো চিকিৎসা করানো যায় না কারণ পুলিশ কেস নেয়। এটা তো পুলিশ রিফর্মের কোয়েশ্চেন। সেই পুলিশ রিফর্মের কোয়েশ্চেন অ্যাড্রেস করতে হবে। পুলিশকে কতখানি ভায়োলেন্স করার ক্ষমতা দেওয়া যাবে, কতখানি ক্ষমতা দেওয়া যাবে না, পুলিশকে কেমন চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, কিভাবে পুলিশ এবং নাগরিকের মধ্যে সম্বন্ধ তৈরি করতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ। 2 নাম্বার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের সিভিল লিবার্টি, যেগুলো এতদিন একরকম মানে পাঠায় দিছিল আর কি আয়না করে। সেই সিভিল লিবার্টি গুলা ফেরত চাই। সাইবার সিকিউরিটি অ্যাক্ট আর চাই না, আর কোনোভাবে আয়নাঘর দেখতে চাই না। মানুষ তার মত, সেই মত আপনার যতই পছন্দ হোক অপছন্দ হোক যাই হোক তাকে বলতে দিতে হবে, সেই সুবিধাগুলা চাই। আর এইগুলা চাই এই কারণে, কারণ এগুলা ইমিডিয়েটলি করা সম্ভব, বা এগুলা করার ক্ষেত্রে তাদের লেজিটিমেসি সমস্যা হবে না। সো দাদা ইন্টারিম এর গভর্নমেন্টের পাশাপাশি কাছে জি একটা মানে সম্পূর্ণ ইন্টারিম কালাম, সেটা গভর্নমেন্টের কাছে হচ্ছে আমরা এমন জিনিসপত্রই চাই যে জিনিসপত্রগুলো আসলে তারাই 3 মাসে 6 মাসের মধ্যে চাইলে ডেলিভার করতে পারে। কোয়েশ্চেন হচ্ছে পলিটিক্যাল উইলের, এবং কোয়েশ্চেন হচ্ছে যারা আমরা প্রেসার গ্রুপ হিসেবে রয়ে গেলাম, যারা আন্দোলন করছে কিন্তু সরকারে নাই, তারা কতখানি প্রেসার যারা সরকারে আছে তাদের উপরে এক্সার্ট করতে পারে। আমরা হচ্ছে দাদা ছাত্র ইউনিয়নকে কিন্তু একটা ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে দেখি। প্রায় 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে তাদের অবদান আসলে অনস্বীকার্য। কিন্তু আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়নের জনসম্পৃক্ততার একটা বড় ধরনের ঘাটতি আছে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু হচ্ছে তাদের সভাগুলোয় আমরা দেখেছি অনেক বেশি জনসম্পৃক্ততা দেখেছি তথাকথিত। আমরা দেখলাম যে ছাত্র ইউনিয়ন কিছুদিন আগে যেটা করলো দ্রোহযাত্রায় কিন্তু অনেক বেশি জনগণের মানে অংশগ্রহণ হয়েছিল। কিন্তু এমন একটি বয়ান পাওয়া যায় যে হচ্ছে যেহেতু মূলত এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের সাথে অ্যালাইন করে, এই জন্যই আসলে এত বেশি জনসম্পৃক্ততা হয়েছিল। তো আসলে আমরা কি ছাত্র ইউনিয়নকে এমন কোনো কর্মসূচি নিতে দেখবো কিনা যে যেখানে হয়তো বা তাদের যে চিরায়ত অভিযোগ বা চিরায়ত হচ্ছে জনগণের একটা কনসার্ন, সেখান থেকে বের হয়ে এসে অনেক বেশি জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করতে দেখবো কিনা, বা হচ্ছে তারা জনসৃষ্টিমূলক কাজ করবে কিনা? না, এখানে প্রথম কথা হচ্ছে দ্রোহযাত্রা শুধু ছাত্র ইউনিয়নের একার উদ্যোগ ছিল না। দ্রোহযাত্রা 31টা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, গণতান্ত্রিক ছাত্র জোট অনেকের মিলে করা ছিল। এবং আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যারা নামছে তারাও কিন্তু গণতান্ত্রিক ছাত্র শক্তির ডাকে নামে নাই। ওয়ান ইস্যু প্ল্যাটফর্ম আর পলিটিক্যাল অর্গানাইজেশন দুইটা ডিফারেন্ট জিনিস। একটা ওয়ান ইস্যু প্ল্যাটফর্ম যেখানে একটা দাবি নিয়ে মানুষ একত্রিত হচ্ছে, সেটাতে মানুষজনকে অর্গানাইজ করা অনেক বেশি ইজিয়ার, কারণ ওইটা হয়ে যাবে, আমার দাবি মিটে যাবে, আমি ঘরে ফিরে যাব। পলিটিক্যাল অর্গানাইজেশনের একটা আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে, পলিটিক্যাল মানে অর্গানাইজেশন অনেক জিনিসপত্র থাকবে। এখন আমাদের এগেইনস্টে যে অভিযোগগুলো করা হয় যে হ্যাঁ আমরা জনসম্পৃক্ত থাকতে পারি না, বা আমাদের সংগঠনে বেশি মানুষ হয় নাই, বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো সব সত্যি। কিন্তু এখানে চিন্তা করতে হবে যে 90 এর পরবর্তী থেকে বা স্পেশালি 2013 পর থেকে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কেমন ভাবে চলছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের কি শেখানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর ফাংশনিং কিভাবে হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে পলিটিক্যাল স্পেস এখন চ্যালেঞ্জটা আমাদের মতো সংগঠনগুলোর ক্ষেত্রে হচ্ছে যে এই যে আমি 16 বছর ধরে হলে ঢুকতে পারলাম না, যে মুহূর্তে ছাত্রলীগ তাড়ানোর পর আমি হলে ঢোকার প্রথম অ্যাক্সেসটা গেইন করব, যেখানে আমি ছাত্রদের সাথে অবারিতভাবে কথা বলার সুযোগটা পাবো, সেই মুহূর্তে তো গোটা ছাত্র রাজনৈতিক প্রসেসটাকেই নাই করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সো সেই ক্ষেত্রে আসলে আমাদের ডিপলিটিসাইজেশনের এগেইনস্টেও ফাইট করতে হবে। যদি এরকম ক্ষেত্র তৈরি হয়, যদি আমরা বুঝি যে পরিস্থিতিটা এমন যে আসলে আমার এখানে একটা ব্যানার বানায় অর্গানাইজ করার ক্ষেত্রে আমার আসলে যাবতীয় ব্যানার তুলে দিয়ে ছাত্রদের মধ্যে মিশে যায় অর্গানাইজ করাই সহজ, আন্ডারগ্রাউন্ডে লাগলে একটা পার্টি থাকলো না, প্রকাশ্য বা অপ্রকাশ্য সেটা অন্য বিষয়। মানে দাদা প্রশ্নটা হচ্ছে, আমি আর একটু এক বাক্যে প্রশ্ন করি, সেটা হচ্ছে ছাত্র ইউনিয়নের জনসভাগুলোতে তারা তো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে যে খাবারের দাম কমাইতে হবে, শিক্ষা উপকরণের দাম কমাইতে হবে, কিন্তু আসলে আমরা শিক্ষার্থীদের এত কম অংশগ্রহণ কেন দেখি? মানে আমরা তো দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্মে বা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি, তারা কিন্তু হচ্ছে তাদের জনসম্পৃক্ততা বেশি, কিন্তু ছাত্র ইউনিয়নের কেন কম হচ্ছে, আপনার কি মনে হয়? একটা কথা হচ্ছে যে আসলে নতুন পলিটিক্যাল কনটেক্সটে জনসম্পৃক্ততা কেমন হইতো এটা তো আমি বুঝতেছি না, কারণ এর আগ পর্যন্ত আমরা যে পলিটিক্যাল এরাটাতে ছিলাম সেই পলিটিক্যাল এরাটা ছিল এমন যে আমি মাঝে মাঝে মজা করে বলতাম টিএসসি তে বসে যত লোক এই নিয়ে আফসোস করে যে বামদের মিছিলে কেন লোক হয় না, তারা যদি সবাই মিছিলটা করতো তাহলে আসলে মিছিলটা বড়ই হইতো। সো একটা বড় লম্বা সময় আমরা পার করছি যখন কোনো কিছু বলার কোনো অর্থ ছিল না। সো আমি একটা ভালো কথা বলতেছি যে ও খাবারের দাম কমাইতে, মানুষ যাইতে যেতে ভাবতেছে যে হ্যাঁ ভালো কথাই বললো কিন্তু বললে তো কোনো লাভ নাই।
সো আমরা তো আসলে ওই টাইমটা পার করতে পারছি যেখানে আসলে বইলে লাভ আছে কি নাই এই কথাটা রিকনসিডার্ড হচ্ছে। এখন সেই পলিটিক্যাল মুভমেন্টে আসলে আমাদের গ্রাউন্ড ক্যাপচার করার অনেক জায়গা আছে এবং আমাদের এটা বিশ্বাস যে যদি আসলে এই জায়গা থেকে আমাদের পলিটিক্সটা আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের সামনের দিনের প্রোগ্রামে সেটা ব্যানারে হোক, ব্যানারের বাইরে হোক, সেটা সাধারণ শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করে হোক বা যে কোনো আয়োজনের মধ্য দিয়ে হোক, তাতে আসলে মানুষের সম্পৃক্ততা অনেক বাড়বে। না, এটাও আমরা আসলে আশাবাদ ব্যক্ত করি যে হয়তো বা আমরা হচ্ছে একটা পরিবর্তন দেখতে পারবো বড় ধরনের। প্রাপ্তিদির কাছে আসবো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে তিনি বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি হয়তো বাড়াতে হবে। তো সেক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোয় আপনি কি মনে করেন যে ছাত্র ইউনিয়ন বা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন চালু করা উচিত, অর্থাৎ তাদের জন্য ছাত্র সংসদ রাখা উচিত? আপনি যেহেতু বলছেন যে হচ্ছে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাঠামোগুলো জানেন যে হচ্ছে বেসরকারিভাবে পরিচালিত হয়, ট্রাস্টি বোর্ড থাকে, তো সেখানে আসলে এই ধরনের ছাত্র রাজনীতি এভাবে করে ঢুকাবেন কিনা আপনি? আর দ্বিতীয় প্রশ্ন আপনার প্রতি, সেটি হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন এসেছে, যেটা নিয়ে হচ্ছে অভিভাবকরা অনেক বেশি হচ্ছে মানে অসন্তোষ প্রকাশ করছেন। তো এই বিষয়ে হচ্ছে উদ্যোগ গ্রহণ করা উচিত কিনা বর্তমান সরকারের, কি মনে করেন? মানে যেহেতু হচ্ছে 3 মাস বা 6 মাসের জন্য এসেছে। ওকে, প্রথম প্রশ্নটা মানে দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা কথা আসলে এই কনটেক্সটে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ধরেন 16 বছর ধরে যখন একটা স্বৈরতান্ত্রিক কাঠামো আসলে থাকে একটি রাষ্ট্রে, সেই স্বৈরতান্ত্রিক কাঠামো কিন্তু যাকেই থ্রেট হিসাবে দেখছে তাদের প্রত্যেককেই প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করছে। যেমন ধরেন যে প্রশ্নটা আসলে মেঘকে আপনি বললেন, মেঘ তো ভেতর থেকে দেখে যে ইউনিয়নের কাজ কেন মানুষ কম হয় কিংবা হচ্ছে কেন আসলে জনসম্পৃক্তমূলক কাজ করে কিন্তু আসলে মানুষজন হয় না। তো এটার একটা বড় কারণ বাইরে থেকে দেখে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ধরেন যখনই এই স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আসলে দেখছে যে এরা আমার থ্রেট গ্রুপ হইতে পারে, এরা আমার প্রেশার গ্রুপ হইতে পারে কিংবা এরা আসলে আমাকে প্রতিহত করতে পারে, ওরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। যেমন বিএনপি তো আপনি দেখছেন, সবাই তো মোটামুটি জানি যে আসলে কি পরিমাণে ধরপাকড় করা হয়েছে। শুধুমাত্র বিএনপি না, অন্যান্য দল যারা আসলে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ না করে তাদেরকে বিভিন্নভাবে বিভাজনের রাজনীতিতে নিয়ে যাওয়া এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেরিওটিপিক্যাল আইডিয়া এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এস্টাবলিশ করার মধ্য দিয়ে জনগণ থেকে তাদেরকে মোটা দাগে বিচ্ছিন্ন করে ফেলা, এটাও কিন্তু স্বৈরতান্ত্রিক কাঠামোর একটি অংশ এবং যেই কাঠামোর প্রতিফলন আমরা এসে এখন দেখতে পাচ্ছি। তো যদি আমরা এই প্রশ্নটা করতে হয় তখন এর পাশাপাশি আসলে কোনগুলো আমাদের গত 16 বছর ধরে বিদ্যমান অভিজ্ঞতার ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আসলে মানে আলাপে আনতে হবে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা যেটি বললেন, যে দেখেন আমার কোনো অংশেই মনে হয় না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কম রাজনীতি সচেতন কিংবা হচ্ছে তারা রাষ্ট্র নিয়ে ভাবে না কিংবা দেশ নিয়ে ভাবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহমিদ যেটা বারবার বলতেছিল যে এই লাল দল নীল দল কিংবা হচ্ছে যে কোরআন কেন্দ্রিক যে রাজনীতি কিংবা হচ্ছে ধরেন ছদ্মবেশে রাজনীতি, সিউডো একটা রাজনীতি আমি করলাম, সিউডো একটা নাম দিয়ে দিলাম, আর একটা প্রশ্ন আসছিল। তো এগুলো আসলে ট্যাকেল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ করতে হবে। এখন দেখেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনি হচ্ছে গত 1 মাস আগেও বিশ্বাস করতেন না, আমি এই ভরসা পাই না যে ইন্টারিম গভর্নমেন্টে সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে একদম 100% একটা সিকিউরিটি এবং 100% সকল ধরনের সিদ্ধান্তের হাত আমি তার কাছে ন্যস্ত করতে পারি না। তো সেই জায়গা থেকে এই কারণেই আসলে একটি প্রতিহত করার জায়গা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং জাতীয় রাজনীতিতে, যেন আপনি এই বাইনারির বাইরে বের হইতে পারেন। তো সেই জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোরও যেরকম ধরেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ট্রাস্টি বোর্ড ইত্যাদি বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু তাদের মধ্যে আছে, কিন্তু এর পাশাপাশি আমরা এরকমও দেখতে পাচ্ছি, ধরেন আপনি যদি একটু বাইরের বিশ্বের দিকে তাকান, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও কিন্তু স্টুডেন্ট ক্যাবিনেট আছে। তো সেই জায়গা থেকে এটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের চাহিদা, তাদের মতামত, তারা আসলে কি ভাবছে সেটি থেকে চিন্তা করে এই স্টুডেন্ট ক্যাবিনেট গঠন করা যাইতেই পারে। সেকেন্ড প্রশ্নটা কি ছিল আমি আসলে ভুলে গেছি। প্রশ্নটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, যেহেতু 3 মাসের ম্যান্ডেটে আসলো, তো শিক্ষা ব্যবস্থায় মনোযোগী হওয়া উচিত কিনা এই সরকারের? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন শিক্ষা ব্যবস্থায় আসলে বর্তমানে পাঠ্যপুস্তকগুলোতে যে ধরনের ধরেন পাঠদানমূলক কার্যক্রম আমরা অন্তর্ভুক্ত হইতে দেখছি, আমরা এটার পক্ষে বিপক্ষে দুই জায়গাতেই কিন্তু অনেক আলাপ আলোচনা দেখছি। এখন ইন্টারিম গভর্নমেন্টের আসলে প্রাইমারি কাজ কি জনগণের মধ্যে বা ধরেন শিশুদের মধ্যে কিংবা শিক্ষার্থীদের মধ্যে ওই রাজনৈতিক সচেতনতাটা তৈরি করা হবে, নাকি হচ্ছে বর্তমানে দেশের যে কেওটিক সিচুয়েশন, যে ল এন্ড অর্ডার, সেইটাকে তারা আসলে প্রায়োরিটাইজ করবে, কিংবা হচ্ছে সংবিধান সংশোধনের কথা কিন্তু অনেকবার আসছে। সংবিধান আসলে সংশোধন করতেই হবে, কারণ যেভাবে এই ধরেন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এটা কিন্তু এটা আপনি যদি দেশের কাঠামোর মধ্যে আনতে চান আপনার সংবিধান সংশোধন করতেই হবে। তো সেই সংবিধান সংশোধন আবার থাকবে কি থাকবে না
সেটাও কিন্তু পরবর্তী রাজনীতিতে আপনি আপনার ভোট টাকাকে দিচ্ছেন, কে নির্বাচিত হয়ে আসতেছে তার উপর নির্ভর করে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীদের আসলে ওই রাজনৈতিক প্রোগ্রাম কিংবা সংগঠন তৈরি করতে অনেক ভূমিকা রাখে, কিন্তু এর পাশাপাশি আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেই বিষয়গুলোতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ফোকাস হওয়া উচিত। ধন্যবাদ প্রাপ্তি দিয়ে। এ পর্যায়ে হচ্ছে আমরা একটু তাহমিদ ভাইয়ের কাছে আসবো। তাহমিদ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আরমান ভাই একটা প্রশ্ন করেছেন যে রাগিব কি রাজনীতি করবে না। তো ধরেন সাধারণ একজন শিক্ষার্থী, তো সে যদি হচ্ছে রাজনীতিতে আসতে চায়, আপনারা তো হচ্ছে এখন বর্তমানে হচ্ছে মানে এটা অংশগ্রহণের সুযোগ কি, মানে আপনারা কি হচ্ছে কোনো রিক্রুটমেন্ট করছেন কিনা বা কিভাবে করা উচিত, এইটা হচ্ছে প্রশ্ন। সংক্ষেপে যদি উত্তর দেন, তারপরে অন্য হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে আমরা আসলে কোনো রাজনৈতিক দলের মধ্যে নাই, বা রাজনৈতিক দল যদি আমরা গঠন করি তাহলে আসলে রাগিবরা রাজনীতিতে আসতে পারবে কিনা সেটা আমরা ঠিক মানে সেটা তখন দেখা যাবে রাগিবদের ইচ্ছার ভিত্তিতে। রাগিব কি আসলে ছাত্র ইউনিয়নে যাবে, নাকি হচ্ছে ডিএসএফ এ যাবে, না বৈষম্য বিরোধী থেকে নতুন কোনো প্ল্যাটফর্ম তৈরি হবে রাজনৈতিক সেখানে যাবে, আচ্ছা, নাকি পলিটিক্যাল পলিটিক্স। তো সেটা আসলে পরবর্তীতে আমরা দেখবো। এখন আসলে ছাত্র রাজনীতি নিয়ে যে কথাগুলো আসতেছে, মানে ভাইদের বা আপুর যে কনসার্ন মেইনলি, যে আমরা আসলে যদি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের ফোকাস থাকে, তাহলে আমরা কখনো আসলে রাষ্ট্র নিয়ে চিন্তা করতে পারবো না। তো আসলে এই জিনিসগুলাকে বা এই জায়গাগুলাকে কখনো নির্দিষ্ট ফ্রেমের ভিতরে কনফাইন করে রাখা যায় না, কখনো যাবেও না। কিন্তু আমাকে কেন এই কথাগুলো এখন বলতে হয় বা কেন বলতে হবে, কারণটা হলো একটাই, যে আমার এই রাজনীতিটাকে বাঁচায় রাখতে হবে। মানে মেঘদা আমার সাথে এগ্রি করবেন, যদি আজকে আমি ঢাকা ভার্সিটির মানে এখন সবচেয়ে পপুলার যে গ্রুপটা আছে, যেখানে অ্যাক্টিভ ছাত্রছাত্রী সবচেয়ে বেশি, সেখানে যদি আমি কোনো সার্ভে করি, আজকে আমার 95% প্লাস স্টুডেন্ট বলবে আমার ছাত্র রাজনীতি থাকার দরকার নেই। তো আপনাকে আগে কনটেক্সটটা বোঝা লাগবে যে আমি আসলে কোন কনটেক্সটে কথাটা বলতেছি। এবং আপনি যদি দেখেন আমি এই কনটেক্সটে থেকে আজকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে পারবো কিনা, অবশ্যই পারবো। আমি আমার এই আন্দোলনটা যেখান থেকে শুরু হয়েছিল, যে কোটা রিফরমেশন, সেই কোটা রিফরমেশনটা একটা সম্পূর্ণ ছাত্রদের সমস্যা, এবং এইখান থেকেই হচ্ছে মানে সমাধানগুলো হয়। এর পরবর্তীতে আপনি যদি দেখেন 90-এর দশকে ওই ছাত্রদের যে আন্দোলন, ছাত্র সমস্যা কেন্দ্রিকই আসলে পরবর্তীতে স্বৈরাচার পতনটা হয়েছে। আসলে আমাদের দেশে যে কাজগুলো অন্য মানুষের করার কথা, রাজনীতিবিদদের করার কথা, সেই কাজগুলো ছাত্রদেরকে করা লাগে, এবং আমরা মনে করতেছি এটাই নর্মাল, বাট এটা নর্মাল না। ছাত্রদের কাজ সবসময় রাষ্ট্রকে এমন ভাবে সংস্কার করা না, বরং হচ্ছে আমার যে রাজনীতিবিদ থেকে শুরু করে যে পেশাজীবীরা আছে, যে অন্যান্য মানুষগুলো আছে, তাদের যে এখানে কিছু রোল আছে, সেই রোল গুলো হচ্ছে আমরা সবাই ভুলে যাইতেছি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি দেখি, আপু আর একটা কথা বললেন যে আসলে প্রতিনিধি নিয়ে রাজনৈতিক দলের কথাটা আসতেছে, যে আসলে এই স্টুডেন্টরা এখান থেকে বের হওয়ার পর ওরা আসলে কি করবে। তো প্রশ্ন কথাটা হচ্ছে, মানে আপনি যখন এখান থেকে স্টুডেন্টদেরকে নিয়ে রাজনীতি করলেন বা আপনার রাজনীতির অভিজ্ঞতা আছে, আপনি দেখলেন যে আপনার মতো আর এমন অনেকগুলো মানুষ আছে, আপনি কিন্তু একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। এইটা নেসেসারি না যে আপনাকে আসলে, আমরা যেটা এখন বর্তমানে দেখি, যে আপনি যদি আসলে ছাত্র রাজনীতি করেন, তো আপনি আসলে ছাত্র দল বা লীগ বা কোনো একটা মাদার অর্গানাইজেশনের আন্ডারে কোনো একটা পার্টির পলিটিক্সই করেন, তখন কিন্তু আপনার আসলে নতুন পার্টি খোলার বা নতুন কিছু দেওয়ার সুযোগ আরো বেশি কম থাকে। বরং এরকম যদি একটা পলিসি তৈরি হয়, সেই পলিসিতে আপনার এটা আরো বেটার থাকে। এর পরবর্তীতে আমরা যদি আসলে বাংলাদেশের সবগুলা আন্দোলনের প্রেক্ষাপট গুলা দেখি, যে আমার আসলে ছাত্র রাজনীতি আমাকে কিভাবে সার্ভ করছে, আমি আসলে দেখি না যে ছাত্র রাজনীতি খুব আহামরি ভালোভাবে আমাকে সার্ভ করছে। কারণ আমি 90-এর দশকে দেখি যে ছাত্র সমাজ ছিল, ও আমার বিরোধিতা করছে। আমি এখন দেখি ছাত্রলীগ সম্পূর্ণ আমার বিরোধিতা করছে। তো সম্পূর্ণ জায়গাগুলো থেকেই যে আসলে ছাত্র রাজনীতি যাদেরকে, মানে যাদের হাতে সবচেয়ে বেশি পাওয়ার থাকে, তারাই আসলে ছাত্রদের বিরোধিতা করছে, এবং তাদেরকে আসলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক হয়ে তারপরে মুভমেন্ট গুলা করা লাগছে, যেটা আমরা এই মুভমেন্টের ক্ষেত্রে দেখছি, যে ছাত্রলীগের এগেইনস্টে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদেরকে মুভমেন্টটা করা লাগছে। তো আমার কাছে মানে এই যে ছাত্র রাজনীতি আমাদের কাছে কি দিছে, আর সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে কি দিছে, এই দিকটার একটা মানে অ্যানালাইসিস করার টাইম আসলে আমাদের কাছে আসছে। আমার কাছে মনে হয় যে হচ্ছে মানে তামিদ ভাই বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে চিন্তা করছেন আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। তো একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বা জাস্ট হ্যাঁ নাই উত্তর চাবো, সেটা হচ্ছে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা 3 মাসের জন্য বলছেন বা সর্বোচ্চ 6 মাসের জন্য, তো তাদের আসলে সম্পদের হিসাব চাওয়ার দরকার ছিল কিনা বা তাদের পোর্টফোলিও নিয়ে আরো গবেষণার দরকার ছিল কিনা, তামিদ ভাই কি মনে করেন, হ্যাঁ বা না?
এখানে আসলে গবেষণাটা তো আমরা পাবলিকলি করব না, যে ফেসবুকে সার্ভের মাধ্যমে যে আপনি কি মনে করেন উনি সৎ কি সৎ না। তো ওই গবেষণাগুলো আমাদের জায়গা থেকে করা হয়েছে, এবং আমরা মনে করি যে আপাতত আর করার প্রয়োজন নাই। 6 মাস পরে বা 1 বছর পরে যেদিন মেয়াদ শেষ হবে সেদিন আপনারা সেটা যাচাই করে দেখতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে একটু আমাদের মানে প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তো আমরা শেষে যাব, কিন্তু তার আগে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। আপনারা জানেন যে হচ্ছে এই পুরো কোটা বিরোধী আন্দোলন পরবর্তীতে যেটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে পরিবর্তিত হয়েছে, সেই আন্দোলনটি করার জন্য আমরা বিতার্কিক যারা ছিলাম তারা হচ্ছে নিপীড়ন বিরোধী সম্মিলিত বিতার্কিক সংসদ এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি, এবং এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য মূলত বিতার্কিকরা কিংবা সাধারণ মানুষ যেখানে হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে সেটির বিরুদ্ধে কথা বলে। তো সেই জায়গা থেকে আমরা আসলে মার্চ টু জাস্টিস করেছিলাম এবং বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় হচ্ছে আমাদের বর্তমানে আমরা দেখছি কিছু জায়গায় আমাদের যে সংখ্যালঘুরা আছেন তারা হচ্ছে তাদের নিরাপত্তা ঝুঁকি দেখা যাচ্ছে এবং তারা হচ্ছে বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছেন। তো সেই সমস্যাটি সমাধানের জন্য আমরা হচ্ছে কালেক্টিং ফান্ড টু সেভ দ্য মাইনরিটিস, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে তহবিল সংগ্রহ করছি। তো তহবিল সংগ্রহের যে বিস্তারিত বিবরণী সেটি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন কিংবা আমাদের পেজে গিয়ে বিবরণী সংগ্রহ করতে পারেন। সেখান থেকে আপনারা চাইলে হচ্ছে আমাদের ফান্ডে ডোনেট করতে পারেন। আমরা চেষ্টা করব ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে আপনাদের এই ফান্ডটি পৌঁছে দেওয়ার জন্য। আহ তো এই ছিল হচ্ছে মাঝখানে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা, আমরা শেষের দিকে শেষ করে ফেলবো। তার আগে হচ্ছে কমেন্টের যে প্রশ্নগুলো আসছে, তো আয়ান চৌধুরী একটি প্রশ্ন করেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এর রূপরেখায় একটি ছায়া সংসদের কথা বলা হয়েছে। এই ছায়া সংসদ শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোকে অংশীজনের মাধ্যমে তৈরি হবে, এবং এই ছায়া সংসদের প্রয়োজন কি, বর্তমান পরিস্থিতির জন্য আছে কিনা। মেঘদার কাছে প্রশ্নটি থাকবে যে হচ্ছে দাদা মানে উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টাদের দেখে রাখার জন্য একটা ছায়া সংসদের আবার দরকার আছে কিনা। না, এইটা তো আসলে ব্লান্টলি বলবো, আসলে এই কথাটা এখন লুকায় চুরায় বলার কিছু নেই। মানে ওই ছায়া সংসদ হইতে দিবে, ওই ছায়া সংসদ হইলে মিলিটারি এস্টাবলিশমেন্টের ঝামেলা দেখেই যেটা করার সেটা করানো হবে। মানে আনুমানিক ওই দিন বলছে, তার পরের দিন ওইটা হয়ে গেছে। তো আসলে এটা বুঝতে হবে যে আসলে মানে স্বৈরতন্ত্র তো খালি একটা পলিটিক্যাল পার্টি টিকায় রাখে না, এটার সাথে ব্যুরোক্রেসি আছে, মিলিটারি আছে, আরো অনেক। তো স্বৈরতন্ত্রের সেই অর্গান গুলা কেমনে নিজেদের সেভ করবে সেটা সব থেকে সহজ রাস্তা ছিল শেখ হাসিনাকে বলে দিয়ে বাকিটাকে প্রিজার্ভ করা। তো সেই রাস্তাতেই তারা হাঁটার চেষ্টা করছে, কিন্তু যেহেতু একটা অভ্যুত্থান হয়ে গেছে তাই পুরা জিনিসটাকে কাভার করার চেষ্টা হয় নাই, তাই নাহিদ বা আসিফকেও শেষমেশ নিতে হচ্ছে, বা আরো ফরিদা বা আরো এরকম কিছু লোককে নিতে হচ্ছে। এইটা করা লাগতো মানে যদি হাসিনা সরকার এদের কাছে ক্ষমতা হ্যান্ড ওভার করতো তাহলে এরকম কিছু হতে পারে, কিন্তু এখন আসলে এরকম বডির ছায়া সংসদ হিসেবে ফাংশন করার কিছু নাই। এরা এখন মূল প্রোটেস্টার, মূল প্রেশার গ্রুপ এইভাবে কাজ করলে মনে হয় সর্বার্থেই ভালো হয়। আচ্ছা, এখানে হচ্ছে প্রাপ্তিদের কাছে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে ফিরোজ আলম খান প্রশ্ন করেছেন, ফেসবুকে নাগরিক শক্তি এবং গণতান্ত্রিক ছাত্র শক্তি এই দুটো রাজনৈতিক দলের ভেতর মিল দেখানো হচ্ছে, বিতার্কিকরা খবরটাকে কিভাবে করে দেখে। তো হ্যাঁ, যদি হচ্ছে প্রাপ্তিদি একটু বলতেন। আচ্ছা, গণতান্ত্রিক ছাত্র শক্তি তো সম্ভবত 2-3 বছর আগেই ফরমেশন করা একটা ক্যাম্পাস পলিটিক্যাল, হ্যাঁ গত বছর, আচ্ছা হ্যাঁ গত বছর ফর্ম করা আক্তার হোসেনের নেতৃত্বে। এবং আমি যতদূর জানি যে নাহিদ আসিফ থেকে শুরু করে এই আন্দোলনের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কি কোঅর্ডিনেটর ছিলেন তাদের অনেকেই এই গণতান্ত্রিক ছাত্র শক্তির সাথে আসলে সম্পৃক্ত। নাগরিক শক্তির সাথে গণতান্ত্রিক ছাত্র শক্তির কতটুকু যোগ আছে এটা আসলে ধরেন গণতান্ত্রিক ছাত্র শক্তির মানুষজনই সবচেয়ে ভালো বলতে পারেন, কিন্তু এটার সোশ্যাল মিডিয়ায় যে আলাপটা হচ্ছে এখন ধরেন সোশ্যাল মিডিয়ায় যত ধরনের জনমত আপনি দেখতে পান বা আলাপ দেখতে পান সকলেই সকলের সাথে একটা ধরনের যোগ সাজস খোঁজার চেষ্টা করছেন, যেটা আমি আসলে দেখি যে আমার নিউজ ফিডে বা গ্রুপগুলো যেটা আসে। তো এটার একটা পজিটিভ দিক আছে, এটার একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকটা হচ্ছে যে এই যে ধরেন আসলে প্রোপাগান্ডা থিওরিতে বিশ্বাস করতে করতে আসলে কোন যোগ সাজসকে আমরা কতদূর নিয়ে যাচ্ছি এটা নিয়ে একটা শঙ্কা থেকে যায়। কিন্তু পজিটিভ দিকটা হচ্ছে যে এটা আমার কাছে খুব ভালো লাগে যে ধরেন আমরা যারা আন্দোলন করেছি কিংবা হচ্ছে আমাদের আগের জেনারেশনে যারা আছেন তারা সব বিষয়গুলোকে ক্রিটিক্যালি দেখেন, মানে অ্যাটলিস্ট দেখার চেষ্টা করেন যে কাউকে যে প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে না। এই যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে না যে ধরেন হিরো বানায় দেওয়া এবং হচ্ছে সকল কিছুকে সারাক্ষণ হচ্ছে সেলিব্রেট করতে থাকা এভরিথিং, এইটার বাইরে আসলে বের হইতে হবে। কারণ একজনকে পূজা করতে করতে যদি আমরা এরকম আরো 10 জন সেম ভাবে বানায় ফেলি স্বৈরতান্ত্রিক ক্ষমতার কাঠামোর যারা আসলে মধ্যে যারা থাকেন, যে এই সেলিব্রেশনটার বাইরে বের হয়ে আমাদের ক্রিটিক্যালি আসলে সকলকেই দেখতে হবে। এর বাইরে বর্তমানে বাংলাদেশের জনগণের আর কিছু
একটা সম্পূরক প্রশ্ন, ২ টা সম্পূরক প্রশ্ন আসলে। প্রথমত হচ্ছে আমি দেখেছি যে আপনিও যে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, তো সেখানে বলেছেন যে জেন জি বা হচ্ছে যারা জেনারেশন জেড এদের একটা বড় অবদান আছে নতুন প্রজন্মের। তো সেক্ষেত্রে আসলে বর্তমানে মানে গণমাধ্যমে দেখা যাচ্ছে যে এই জেন জিকে যেভাবে দেখানো হচ্ছে, পোর্ট্রেয়াল করা হচ্ছে যে এরা হচ্ছে মানে আমি শহীদুল আলমের কিছুদিন আগে একটা আর্টিকেল পড়লাম, তো তিনি বলেছেন যে এরা হচ্ছে টেনেট দেখে বড় হয়েছে, ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখে বড় হয়েছে। তা আপনি আসলে কি মনে করেন যে এটা আসলে জেনজিকে ধারণ করে কিনা, মানে জেনজি আকারে এদের পুরো একটা গোষ্ঠী আকারে উপস্থাপন করে টিপিক্যাল যে জেনজি আকারে বিশ্লেষণ করা, এটি আসলে মানে উচিত কি উচিত না, কিভাবে করে দেখছেন বিষয়টা? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে মেঘ মনে হয় আমাকে মারবে। কিন্তু ধরেন আসলে আপনি জেন জির থেকে এক্সপেক্ট করতেন কি? এই জায়গায় প্রথমে চিন্তা করতে হবে যে মানুষজন ধরেন আমাদের আগের প্রজন্মের মানুষজন কিংবা হচ্ছে যারা রাজনীতির মূল কাঠামোর মধ্যে ছিলেন, তারা তো হচ্ছে আমাদের থেকে মানে জেন জিদের থেকে পার্টিকুলারলি কিছু এক্সপেক্ট করতেন না। এবং ওরা যে রাজনৈতিকভাবে চিন্তা করে গুলির সামনে গিয়ে দাঁড়াবে এবং হচ্ছে এই ধরনের কাজ করতে পারবে, সেটা আমরা প্রথম দেখছি নিরাপদ সড়ক আন্দোলনে, যে হচ্ছে পুলিশকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এবং ওই জায়গা থেকেই কিন্তু আসলে যদি আপনি বলেন যে এই যে একটা কথা খুব প্রচলিত যে 15 দিনে যে সরকার নামাই দিছে, এটা তো আসলে সত্য না। কারণ 15 দিনে সরকারটা নামছে কারণ অনেক দিন আগে থেকে সেই সরকার নামানোর ভিতটা প্রস্তুত করা হয়েছে, সেই স্বৈরাচার নামানোর ভিতটা প্রস্তুত করা হয়েছে। আর আরেকটা ওই যে কথাটা আগে বলতেছিলাম যে সেলিব্রেশন তো আমরা করি, মানুষজনকে আমরা অবশ্যই সেলিব্রেট করব, যারা আমাদের ধরেন আমাদের নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের জায়গায় কাজ করেছেন, আমরা সকলকে সেলিব্রেট করব। কিন্তু সেলিব্রেট করতে করতে আমি আসলে তাকে কোথায় নিয়ে যাচ্ছি? আজকে যদি আমি মেঘমোল্লার বসুকে সেলিব্রেট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে তার বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না এবং তার প্রত্যেকটা আচরণকে আমার আসলে সেলিব্রেট করতে হবে, সেটা ব্যক্তি হিসাবে হোক, প্রজন্ম হিসাবে হোক, ওইটাই ঝামেলা আছে। এটা করা উচিত না। আচ্ছা দিদি, আমরা হচ্ছে মেঘদার কাছে যাব, কিন্তু তার আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন। মেঘদা আমাদের বললেন যে আমাদের সিভিলিয়ান রাইটস, অর্থাৎ হচ্ছে আমাদের যে আয়নাঘরে যাওয়ার একটা ভয় ছিল, তো এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে এবং তার পাশাপাশি হচ্ছে পুলিশকে যে ডিমিলিটারাইজেশন করা, এরকম হচ্ছে একটি প্রস্তাব দিলেন। এই দুইটি হচ্ছে তিনি ইমিডিয়েট দাবি হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চান। তো আপনি হচ্ছে এর পাশাপাশি কি চান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যদি 3 মাস মেয়াদী একটি সরকার হয় বা সর্বোচ্চ 6 মাস মেয়াদী হয়? দেখেন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যেখানে কোনো ধরনের ফ্রিডম অফ এক্সপ্রেশন ছিল না, আমরা যখন দেখছি যে এই আন্দোলন চলাকালীন সময়ে সমানে সবাই স্টেপ ডাউন হাসিনা দিছে উইদাউট দ্য ফিয়ার অফ হ্যাভিং এনি সিএসএ কেস, হ্যাঁ, সেই জায়গা থেকে অবশ্যই এটি একটু পজিটিভ সাইন যে ওকে, আমরা এখন একটু হইলেও আমরা আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা হচ্ছে আমাদের স্বাধীনতাটা একটু হইলেও, বাক স্বাধীনতাটা একটু হইলেও ফিরে পেয়েছি। কিন্তু এর পাশাপাশি ধরেন পুলিশের ফ্যাসিস্ট আচরণ থেকে প্রতিহত করা কিংবা চায়নাগড়ের মতো জায়গায় ফিরে না যাওয়ার থেকে শুরু করে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই একদম বিমানবন্দরে নেমে একটা হচ্ছে খুব সুন্দর ভাষণ দিয়েছেন আমাদের জাতির উদ্দেশ্যে। এবং সেখানে কিন্তু তিনি বলছেন যে আমরা যদি সবাই তার উপর আস্থা রাখি, আমরা যদি সবাই তার কথা শুনি, তাইলে আরেকজন মানুষের উপরে হামলা হবে না। এখন এই যে জনগণ তার উপর কিন্তু আস্থা রাখছে, স্টুডেন্ট লিডারদের একদম প্রত্যক্ষ চাওয়া থেকে কিন্তু তিনি আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে আসছেন। কিন্তু সেই জায়গায় আজকে জনগণের জানমালের নিরাপত্তা আছে কিনা? আমি তো গতকালকেও দেখছি, আজকেও দেখছি যে মানুষজন হচ্ছে ঘর বাড়ি ছেড়ে, ঘুম খাওয়া দাওয়া ছেড়ে হচ্ছে রাস্তায় দাঁড়ায় আছে তারা নিজেদের প্রতিহত করতে। এবং এই যে আমরা এত সেলিব্রেট করতেছি যে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, শিক্ষার্থীরা হচ্ছে দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করছে, ইত্যাদি ইত্যাদি, সেই জায়গায় ডিজিটেটেড মানুষগুলা কই? শিক্ষার্থীরা যদি তাদের পড়াশোনা ক্লাস পরীক্ষা বাদ দিয়ে সারাক্ষণ হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে, সেটা একটা ডেমনস্ট্রেশন হইতে পারে যে আজকে আমি দেখাচ্ছি যে আমি আমার রাষ্ট্রযন্ত্রের যে সকল খারাপ দিক আছে সেগুলোকে আমি সংস্কার করতে চাই শিক্ষার্থী হিসেবে। কিন্তু সেটাকে তো আপনি সেলিব্রেট করে এই পর্যায়ে নিয়ে যেতে পারেন না যে তাকে আপনি বাধ্য করতেছেন যে না, তোমার এই কাজটা করতে হবে। তো সেই জায়গা থেকে পুরোপুরি গভর্নেন্সটা এখন কিন্তু একদমই আইন মানে ললেসনেস সিচুয়েশন, পুরোপুরি অ্যানার্কি চলতেছে, যার যেমন চাইছে তাই করতেছে। তো সেই জায়গা থেকে অলরেডি অনেক দিন পার হয়ে গেছে, 5 তারিখ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে, তারপরে এতদিনেও কেন সেই কেওটিক সিচুয়েশন আমরা প্রতিহত করতে পারলাম না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এই জায়গায় কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো জনগণের কাছে যে পরিমাণ বার্তা দিলেন যে তিনি আসলে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা কিন্তু শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক কিংবা জেনসি এরকম না। সেটি হচ্ছে ধরেন গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদের মাইনরিটির কথা বলেন, আদিবাসীরা যারা এতদিন ধরে সেনা শাসনের নিষ্পেষিত হয়েছে, সেই আদিবাসীদের স্বাধীনতা, তাদের নিরাপত্তা আসলে আমরা কতটুকু দিতে পারছি এবং তাদের অন্তর্ভুক্তিটাই আমরা আসলে কতটুকু নিশ্চিত করতে পারছি। তো আসলে এত কিছু 6 মাসে তো সম্ভব না এবং এত কিছু আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশাও করতে পারবেন না। কিন্তু বেসিক যেটা জানমালের নিরাপত্তা এবং চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে কোনো গোষ্ঠী বাদ যাবে না, কোনো কমিউনিটি, কোনো সরকার কাঠামোর কিছুই বাদ যাবে না, এইটা নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা,
মোটামুটি আমরা হচ্ছে প্রত্যাশাটি দেখলাম প্রাপ্তিদের কাছে। তো এখন হচ্ছে মেঘদার কাছে আবার আসবো, তারপর তাহমিদ ভাইয়ের কাছে আসবো। মেঘদার কাছে প্রশ্নটি আসলে ওই যে জেনজির যে ডিপিকশনটা করা হচ্ছে বিভিন্ন নিউজ আর্টিকেলে, যে হচ্ছে এরা ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখে বড় হয়েছে, এরা টেনেটের মতো অনেক বেশি প্লট টুইস্ট দেখে অভ্যস্ত, তো এই জন্য আসলে সরকার যে প্লট টুইস্ট গুলো দিয়েছে এগুলো তাদের কাছে কিছুই মনে হয়নি। তো আসলে আমি তো এমন জেনজি না, আমি তো হচ্ছে ইংরেজি সিনেমা দেখতে গেলে নিচে সাবটাইটেল লাগে। তো আসলে মানে এই জেনজি কারা, এরকম জেনজিরা হচ্ছে সরকার পতন করে দিছে, এই ধরনের প্রচারণা আপনি কেমনে দেখেন, বা হচ্ছে এইটা আসলে অন্তর্ভুক্তিমূলক কিনা, ওই জেনজি মানে মানে এই ন্যারেটিভটা কিভাবে দেখছেন মোটামুটি? হ্যাঁ দাদা। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা গভর্নমেন্টের জেনজিরা মোটামুটি মাইনে নিছিল, জাস্ট লাস্টের ইন্টারনেট কাট অফটা ওয়াজ ওই 3-4 দিনের র্যাডিকালাইজেশনটা বেশি হয়ে গেছে, যে মানে 4 দিন ইন্টারনেট ছাড়া থাকে, ওই 4 দিন মানে ওর আসলে মানে সবাই ওই সময় দেখতাম যে মানে প্রচুর মানুষ ফোন দেয় নিয়মিত, যে কিছুই না রাজনৈতিক ডিসকাশন করতেছে কি ঘটনা। মানে ইন্টারনেট শাটডাউনটা একটা মেটাফোর, মানে এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেহেতু, যেখানে আসলে মানে মানুষকে ভাবতেই হয়েছে যে দেশটা কি তাহলে কি হচ্ছে। সো ওইটা একটা মোমেন্ট হিসেবে হয়েছে। প্রাপ্তি যেটা বলছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে যারা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে উঠছে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে, এরা অনেকেই গতবারের 18 যে আন্দোলন, সেই 18 আন্দোলনে স্কুলের বাচ্চা কাচ্চা ছিল। তো তারা একবার সরকারের এক ধরনের রিফরমেশনের চেষ্টা করে ব্যর্থ হয়ে ডিজার্টেন্ট হয়ে ভাবছে আর কিছুই করবো না, আর কিছু করে লাভ নাই, টিল দা পয়েন্ট যখন আসলে না করাটা আর অপশন ছিল না। যখন না করাটা অপশন ছিল না তখন তারা করছে, এবং জেনজিরা এই পুরা মুভমেন্টে অ্যাড হওয়ার ফলে একটা অদ্ভুত জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ভার্চুয়াল মিসইনফরমেশন এবং বিভিন্ন রকম গুজব যেগুলো সরকার থেকে ছড়ানো হচ্ছে সেগুলো এত দ্রুত রিবাটেড হয়েছে। এটার একটা বড় কারণ হচ্ছে এইটা আসলে পূর্বতন জেনারেশনের মানে এই জেনারেল ক্যাপাসিটি নাই যে অত ফাস্ট এই জিনিসগুলারে রিবাট করা, অত ফাস্ট কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানো, কোনটারে এনগেজ করা লাগবে কোনটারে এনগেজ করা যাবে না, এবং সেটা দেভ ডান উইথ ইমেন্স ম্যাচুরিটি। মানে এবং এইটাও খুব ভালো লাগতেছে যে এরা কাল্ট বানায় না, মানে নাহিদের বা সার্জিসের অনেক প্রশংসা হচ্ছে, কিন্তু আবার কোন একটা বক্তব্য পছন্দ না হলে ইমিডিয়েটলি ওইটার এগেনস্টেও কথা হচ্ছে। সো এইটা খুব পজিটিভ, কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে মানে ইফ দিস ইজ দি এন্ড অফ ইট, তাহলে খুব স্যাড হবে জিনিসটা। ও আচ্ছা, শেখ হাসিনা ফালাইছিলাম একবার, ওই আমাদের এরশাদ ফলানো চাচারাও কিন্তু আসলে এরকম, যে ওই তারপরে এরশাদ পতনের পর কি হয়েছে হিসাব নাই, 2024 পর্যন্ত এরশাদ পতনের গল্পই করতেছে, যে সেই 90 একবার ফালাইছিলাম সরকার। তো আমরাও যদি ওইরকম হয়ে যায় তাহলে খুব স্যাড হবে যে হাসিনা ফেলাই দিছি, এখন এমনি ভালো মতো চলবে এই আগামী 5 বছর। কিন্তু যারা অ্যাক্টিভেট হলো, তারা যদি অ্যাক্টিভেটেড থাকে, মানে তাকে আমি এখন কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনেও জয়েন করতে বলতেছি না, প্রোটেস্টেও অংশ নিতে বলতেছি না, আমি বলতেছি জাস্ট এই যে এই পলিটিক্যাল এজেন্ট হয়ে এই এজেন্সিটা মানে পরের প্রত্যেকটা সরকারের যে কোনো ভুগিঝুগি করতে, যে কোনো উল্টাপাল্টা করতে অনেক বেশি প্যারা নিতে, এবং সেটা বাংলাদেশে একটা খুব ইতিবাচক জিনিস। এবং আমার মনে হয় অনেক নতুন মানুষ তৈরি হইতেছে, আমার খুব ভালো লাগতেছে যে আমার জেনারেশনের অনেকেই আলোচনা করতেছে যে আমরা কি বাংলাদেশে ফিরে আসবো কিনা, বাংলাদেশে ফিরে আসলে কি হবে, অনেকে বাইরে থেকে ফোমও ফিল করতেছে যে হ্যাঁ বাংলাদেশে থাকলে। তো মানে আলটিমেটলি আমাদের থাকতে হবে না এই দেশে, আমরা তো থাকতে চাই, তাহলে মানে দেশটা কেমন, এটা তো আসলে কোনো পলিটিক্যাল কোয়েশ্চেন যতখানি তেমন পার্সোনাল কোয়েশ্চেন। আমরা তো আর একটা জুলাই ম্যাসাকার কোনোভাবে হইতে দেখতে চাই না, যে আমাদের রাষ্ট্রটা যাতে ওই পর্যন্ত ওইরকম পাওয়ারফুল না হয়ে উঠে, কোনো সরকারের জন্য ওইরকম শক্তি আর তৈরি না হয়, যে কোনো সরকারের জন্য হাত এবং পা বাঁধা থাকে, সেটা এনশিওর করতে হবে। আমার মনে হয় জেনজিদের মানে পলিটিক্সটা ওই দিকেই যতটুকু আমি বুঝতে পারি, ওদের পলিটিক্সটা ওই দিকেই ড্রিভেন, যে ওরা আসলে ওই জিনিসটা আর চায় না, কারণ ওরা দেখছে আওয়ামী লীগ আমলটা, মানে আওয়ামী লীগ আমলটার তৃতীয় দেখতেছে খুব স্পষ্ট। তো এবং এটা আসলে একটা গেম চেঞ্জার, মানে জেনজিদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আসলে এই গেম চেঞ্জার। মানে বিএনপি 12 বছর 14 বছর ধরে পারে নাই ভাই, মানে জেনজিরা না, এটা খুব
আচ্ছা দাদা, তো হচ্ছে আমরা তামিদ ভাইয়ের কাছে আসবো। তো তার আগে হচ্ছে আবার একটু মনে করিয়ে দেই যে হচ্ছে আমাদের ফান্ড কালেকশন চলছে। আমরা হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে তহবিল সংগ্রহ করছি এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের একটা নিরাপত্তা কার্যক্রমও চলছে। আমরা হচ্ছে ভলান্টিয়ার সংগ্রহ করার মাধ্যমে প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে আহ, উপকমিটি তৈরি করেছি এবং তারা হচ্ছে বর্তমানে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। তো আশা করছি হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজে যে আহ, বিস্তারিত দেওয়া আছে সেটি অনুসরণ করার মাধ্যমে হচ্ছে আমাদের ফান্ডে অংশগ্রহণ করবেন এবং হচ্ছে যে আমাদের তহবিল সংগ্রহ হচ্ছে তার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করবেন। তো আমরা শেষ করব, আমাদের প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে লাইভ। তো তাহমিদ ভাইয়ের কাছে আসবো। প্রথমত হচ্ছে ডক্টর ইউনুস, তিনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব স্থানে আসলেন। তো বিষয়টি যদি হচ্ছে আপনাদের কাছ থেকে প্রস্তাবিত হয়েছে, বিভিন্ন বিতর্ক আছে, অনেক প্রশংসা আছে। তো সবশেষে কিভাবে দেখছেন আসলে এই 6 মাস শেষে আসলে জিনিসটি কোন জায়গায় গিয়ে শেষ হতে পারে, আহ, এই এবং এর পাশাপাশি আপনার যদি কিছু বলার থাকে। আচ্ছা, প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বলা যায় এটা আসলে একটি টেকনিক্যাল বা পলিটিক্যাল অনেক কিছুই বলতে পারেন। যে আসলে একটা সরকার প্রধান হিসেবে আমি কেন ডক্টর ইউনূসকে পিক করি। এটা শুধুমাত্র এই জন্য না যে বাংলাদেশের মধ্যে গ্রহণযোগ্যতা, তার চাইতে বড় হচ্ছে বৈশ্বিক একটা গ্রহণযোগ্যতা এনে দেওয়ার জন্যই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কাউকে আসলে পিক করা হয়েছে। এবং এগুলো আসলে এখন আর সিক্রেট কিছু না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসলে আমাদের প্রত্যাশা অনেক বেশি, যেহেতু তিনি আসলে মাঠ পর্যায়ে বাংলাদেশে কাজ করেছেন, বাংলাদেশের খুব কাছ থেকে দেখেছে। তো ওই জায়গা থেকে আসলে তার ওই জায়গা থেকে আসলে তার মতো কাউকে পিক করা, তিনি বাংলাদেশের মানুষকে বুঝবেন বা মানুষের যে পালস অনুযায়ী যে এখন যে আসলে ক্রান্তিকাল চলতেছে বাংলাদেশে, যে chaotic সিচুয়েশন তৈরি হয়েছে, সেই chaotic সিচুয়েশনে হাল ধরা। তো এখন আসলে এইটা আমরা সবাই আসলে বুঝতে পারতেছি যে আসলে এই সরকারের উপর আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং তার হাতে সময় অনেক কম। তো ঠিক এই জায়গা থেকে আসলে সে তার প্রত্যাশার পাল্লাটুকু কতটুকু পূরণ করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তবে আমরা আশা রাখি আসলে এতজন মানুষের রক্ত, এতগুলো শহীদের রক্ত বৃথা যাবে না এবং আমরা যে আসলে বিপ্লবের স্বপ্ন নিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সেই বিপ্লবটা আসলে সফল হবে। আর আচ্ছা, জেনজির ব্যাপারে যে বিষয়টা, যে আসলে জি সবাই জি। আসলে এই জেনারেশনটাকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করেছিল। তো এই জেনারেশনটাই আসলে হয়তো এই শতাব্দীর সবচাইতে বড় বিপ্লবটা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে। তো এখন আসলে অনেক সময় দেখার আছে এবং আমি সবচাইতে বেশি অবাক হয়েছি এখানে যে আসলে বিপ্লবটা তো হয়েই গেছে। এর পরবর্তীতে যখন আসলে আমরা তাদেরকে বললাম, পুলিশ যখন কর্মবিরতিতে গেল, তখন আসলে এই মানুষগুলো রাতের বেলা যখন মন্দির পাহারা দিচ্ছে, সংখ্যালঘুদের পাহারা দিচ্ছে, দিনের বেলা আবার তারা হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। একই সাথে যেমন তারা ডাকাত পাহারা দিচ্ছে, আবার আবার সাথে সাথে তারা বাজার নিরীক্ষণ করতেছে, পর্যবেক্ষণ করতেছে, বাজারের দ্রব্যমূল্য গুলো দেখতেছে। আসলে যখনই হতাশা আসে, মানে প্রতিদিন আমাদের কাছে অনেকগুলা কল আসে, ফোন কল আসে, বিশেষ করে আমার কাছে প্রতিদিন রাতেই, যে ভাই অমুক জায়গায় সমস্যা হচ্ছে, অমুক জায়গায় সমস্যা হচ্ছে। আবার সেই সাথে সাথে যখন আমি সেটা ইয়ে করার চেষ্টা করি, যে সলভ করার চেষ্টা করি, ঠিক তখন আবার একই সাথে এমন অনেকগুলো মানুষকে পাই যারা হচ্ছে অনেক বেশি রেসপন্সিভ, সাথে সাথেই তারা হচ্ছে রেসপন্স করে, তারা হচ্ছে তাদের যে টিম নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ঠিকই ওই জায়গাগুলোতে তোড়ায় যায়। তো এই জায়গা থেকে আসলে আমরা হতাশ হতে, আমি আসলে সবাইকে অনুরোধ করি যে আপনারা আসলে হতাশ হবেন না। আমিত ভাই, যে আমাদের যে জেনারেশনটা আসলে তৈরি হয়েছে, যে জেনারেশনটা সামনে আসছে, এই জেনারেশনটা অনেক বড় একটা কমিটমেন্ট নিয়ে সামনে আসতেছে। ছোট তো ছোট এই একটা প্রশ্ন সবাই কমিটমেন্টটাকে আসলে জানতে চায়। সেটা হচ্ছে মানে মফস্বল গুলাতে বর্তমানে যে হচ্ছে বৈষম্য বিরোধী সমন্বয়ক কমিটিগুলো দেওয়া হচ্ছে, তো এগুলোতে আসলে পলিটিক্যাল ছোকরারা, তিনি বলেছেন এই তাজিদ মাহি, তো তারা আসলে ঢুকে যাচ্ছে পুনরায়। মানে যারা হচ্ছে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল কিংবা ছাত্রলীগের তথাকথিত ফ্যাসিবাদী কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল। তো এই জায়গাগুলোয় আসলে মানে জিনিসটা কিভাবে দেখছেন, জাস্ট সংক্ষেপে যদি বলতেন আমাদের আচ্ছা, আসলে যেটা শুনবো। এখানে এখানে হচ্ছে আমাদের কাছে সর্বশেষ যে কমিটিগুলো হয়েছিল, সেই কমিটিগুলোতে এই ধরনের কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এখন সর্বশেষ হওয়া কিছু কমিটি নিয়ে এই ধরনের প্রশ্ন আসছে, যে কমিটিগুলোতে এমন কিছু লোকজন আসছে যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বিএনপির সাথে ছিল, অথবা ছাত্রলীগের সাথে ছিল, অথবা ছাত্র দলের সাথে ছিল। তো এই প্রশ্নগুলাকে এখন আমরা আপাতত, মানে যেহেতু আমাদের কাছে এখন এরকম পুরো বাংলাদেশে একটা কেওটিক সিচুয়েশন চলতেছে এবং সেটাকে আমরা ক্রস চেক করা আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে।
এই জন্য আপাতত আমরা আমাদের জেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে এবং ইভেন হল পর্যায়ের কমিটি, আমরা যে কোনো কমিটি দিয়ে আপাতত স্থগিত করেছি। এখন নতুন করে কোনো কমিটি দিচ্ছি না, এবং আপাতত আমরা আসলে এই কমিটিগুলাকেও দেয়াটাকেও আসলে প্রয়োজন মনে করতেছি না। কারণ আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা আগাইছি সেই লক্ষ্যটা আমরা পূরণ করতে পারছি, এবং এখনো আমরা আসলে যে কাজটুকু আমাদের করা দরকার, বা আমাদের হয়তো এটা আমাদের দায়িত্ব না, বাট আমরা নিজেদের জায়গা থেকে এই কাজগুলো করতেছি। তো আমি আসলে আচ্ছা, মানে জেনারেশন জেড এর উপর বা জেনারেশন জির উপর অনেক বেশি আশাবাদী। জি। ধন্যবাদ তাহমিদ ভাইকে। তো আমরা হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আর হচ্ছে আমাদের হাতে মোটামুটি যে কমেন্ট গুলো এসেছিল সেগুলোর উত্তর দিয়েছি। তো এক এক করে সবার কাছ থেকে হচ্ছে কিছু কথা দিয়ে শেষ করব। মেঘদার কাছে যাব। আমাদের শেষ প্রশ্ন যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে বিতার্কিকদের পক্ষ থেকে আমরা যে হচ্ছে নিপীড়ন বিরোধী সম্মিলিত বিতার্কিক প্ল্যাটফর্ম করলাম এবং সেখান থেকে হচ্ছে কিছু চেষ্টা চালালাম, এবং তার পাশাপাশি ওভারঅল পুরো বিতর্ক সার্কিটের এই আন্দোলনে অবদান এবং হচ্ছে অংশগ্রহণ নিয়ে কিভাবে দেখছেন? কোনো পরিবর্তন দেখেন কিনা বিতর্কের রূপরেখায় বিতার্কিকদের অবদান? না, এই আচ্ছা, just আমি ভাই একটু আপনাদেরকে দুইটা ভালো কথা বলতে হবে। আমি দাদা একটু আমার হচ্ছে আরেকটা ইয়ে আছে, মানে একটু জি, জি, ইম্পর্টেন্ট কাজ নিশ্চয়ই। আছে, একটা রিপোর্টিং পাঠাতে হবে একটা টিভি চ্যানেলকে, তো আমি আচ্ছা, লিভ নিচ্ছি। ঠিক আছে। জি, sorry. মেঘদা। ধন্যবাদ তাহমিদ। বলবো জি, জি, মেঘদা শুরু করতে পারেন। না, সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা জিনিস যেটা খুব ভালো হয়েছে, এটা আসলে শুধু বিতর্কে না, অন্য জায়গাতেও হয়েছে। যেমন যেই প্ল্যাটফর্মটা তৈরি করা হলো, এই প্ল্যাটফর্মটা কিন্তু আসলে বিতার্কিকদের আরো অনেক আগে তৈরি করা উচিত ছিল। মানে এটা ওই একই রকম যে যেই মুহূর্তে আমরা বুঝলাম আসলে তৈরি না করে হচ্ছে না, কারণ বিতার্কিকরা সবাই মনে করে আন্দোলনকে সমর্থন দিতে হবে, কিন্তু বিতার্কিকদের সংগঠনরা সবাই তখন সমর্থন দিতে প্রস্তুত না। এই একই ডাইনামিক কিন্তু আমরা সব জায়গায় দেখছি, যে ছাত্ররা আন্দোলনের সমর্থন দিতে প্রস্তুত কিন্তু প্রশাসন আন্দোলনের সমর্থন দিতে প্রস্তুত না। কাজেই সেই জায়গা থেকে বিতার্কিকরা যে আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে বিতার্কিকরা ভয়েস তুলে, এখানে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। যেমন 18 আন্দোলনে কিন্তু বিতার্কিকরা খুবই স্ট্রং ভাবে ছিল। প্রাপ্তিও বলতে পারবে যে আমরা ওই সময় 18-তে আমরা বিতার্কিকরা অনেক কিছু করার চেষ্টা করছি, ইভেন সড়ক আন্দোলনের সময়ও। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই বিতার্কিকরা কেন সরকার দলীয় মানে সরকার বিরোধিতা করতেছে, এই কোয়েশ্চেনে কিন্তু বিতার্কিকদের উপরও উইচ হান্টিং হয়েছে, এবং সেটা কিন্তু আমরা অনেকেই নানান লেভেলে সাফার, যেটা কখনো আসলে আগের রেজিমে আলাপগুলা কখনো করাটা কমফোর্টেবল ছিল না, এখন আলাপগুলা করা কমফোর্টেবল। সো বিতার্কিকদের যে কাজটা করতে হবে, যে রেজিম যাই হোক, আমার তো সবার আগে লাগবে সমালোচনা করার অধিকার, মানে আমরা তো মানে উঠতে বসতে প্রয়োজনে অপ্রয়োজনে করবো, মানে দ্যাটস আওয়ার হোল থিং, মানে আমরা ক্রিটিক করতেই বসছি, এরকম একটা বিষয়। তো কাজেই আসলে সামনের দিনে স্পেশালি সিভিল রাইটস এর যে কোয়েশ্চেন গুলো, এইগুলাকে বিতার্কিকরা লিড করতে পারে কিনা, মানে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কোয়েশ্চেনে, খাদিজাতুল কুবরার কোয়েশ্চেনে প্রাপ্তিতাপসীর মতো করে মুভ করছে, অনেক বিতার্কিক ইন্ডিভিজুয়াল লেভেলে মুভ করছে, কিন্তু আমরা কিন্তু তখন বিতার্কিক সংগঠনগুলোকে মুভ করাইতে পারি নাই। সো এই সংগঠনগুলো তো সংগঠনগুলোর মতো করে থাকবে, কিন্তু তার বাইরে এই যে প্ল্যাটফর্মটা হইলো, এইরকম প্ল্যাটফর্ম তৈরি করে বিতার্কিকদেরকে দিয়ে আসলে বিভিন্ন রকম এজেন্ডা, সেগুলা প্রাইমারিলি এমন এজেন্ডা যেগুলো বিষয়ে আমরা সব বিতার্কিক একমত হইতে পারি, সেই এজেন্ডা গুলো পুশ করানো যায় কিনা, আমরাও একটা গুরুত্বপূর্ণ প্রেশার গ্রুপ হইতে পারি কিনা, এইটার চিন্তা বিতার্কিকদের করতে হবে। আর জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিতর্ক করতে হবে, সেটা যেই প্ল্যাটফর্মের ব্যানারেই হোক, যার আন্ডারেই হোক। শুধুমাত্র প্রীতি বিতর্ক হবে হচ্ছে ব্রাজিল না আর্জেন্টিনা, নোয়াখালী না বরিশাল, এগুলো আর চলবে না, ওইগুলো একটা প্রায়র এরার, ওই এরা গেছে। এখন ছাত্র রাজনীতি নিয়ে বিতর্ক করাইতে হবে, এখন ব্রিক্স ব্লকসে ঢোকা উচিত নাকি প্রো ইউএস হওয়া উচিত, এগুলা নিয়ে বিতর্ক করতে হবে এবং এজেন্ডা সেট করতে হবে। আমার বিশ্বাস যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এবং এর মধ্যে দিয়ে যে মোবিলাইজেশন হয়েছে, আমরা আসলে সামনে আগামী দিনে ওই দিকে আগাচ্ছি। ধন্যবাদ মেঘদাতে। তো প্রাপ্তিদির কাছে হচ্ছে একই প্রশ্ন, আমাদের বিতার্কিকের অবদান কিভাবে দেখেন? আমরা হচ্ছে দেখলাম প্রীতম ভাইকে নিয়ে যে হচ্ছে খুব ভাইরাল হয়ে গেল যে প্রীতম ভাই বিতার্কিক ছিলেন, রেমিয়ান, এবং পরবর্তীতে ডিওটিএস এর থেকে ডিবেট করেছেন, সার্জিস ভাই ডিবেটার ছিলেন, হাসনাত ভাই ডিবেটার ছিলেন, তাহমিদ ভাই ডিবেটার ছিলেন, তারপর হচ্ছে রিফাত রশিদ ডিবেটার ছিলেন, জুডো থেকে হচ্ছে ভাইয়ের নাম ভুলে গেলাম, ভাই গ্রেফতার হয়েছিলেন, ভাইও ডিবেটার ছিলেন, আপনি ডিবেটার ছিলেন, মেঘদা ডিবেটার, সবাই মানে ডিবেটারদের একটা বড় ধরনের অংশগ্রহণ দেখেছি। তো কি মনে করেন বিতর্ক কেন্দ্রীয় বিতর্ক সংগঠন বা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনগুলোর কি এতে কিছুটা রূপরেখা পরিবর্তন হবে কিনা? তারা কি পরবর্তীতে সিভিল রাইট মুভমেন্ট গুলোয় আরো বেশি ইনভলভ হবে কিনা? ওভারঅল কিভাবে দেখেন আমাদের প্ল্যাটফর্মটাকে বা চেষ্টাকে? প্রথম কথা হচ্ছে যে দেখেন, প্রীতম ভাই ওই লিডটা করার আগে
প্রীতম ভাই কিন্তু এর আগেও মানে আমি যেহেতু ব্যক্তিগতভাবে প্রীতম ভাইয়ের সাথে অনেক দিন ধরে এই আন্দোলন নিয়ে কথাবার্তা বলছি, তিনি কিন্তু একদম যেদিন হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের উপর অ্যাটাক করে সেই দিন থেকে বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করা বিভিন্ন জায়গায় আন্দোলনকে সংগঠন করার জন্য কাজ করছেন। তখন কিন্তু আমরা কেউ ওনাকে উনি বিতার্কিকরা আমাদের গর্ব কিংবা হচ্ছে আমরা বিতার্কিক হিসেবে খুব গর্ববোধ করতেছি এই কথাগুলো কিন্তু আমরা তখনও কেউ বলি নাই। এই কথাটা কেন বলতেছি, কারণ এখন আপনি এসে এমন সময়ে বিতার্কিকদের সেলিব্রেট করতেছেন বা নিজে বিতার্কিক হিসেবে গর্ববোধ করতেছেন যখন তারা প্রুভেন হিরো, তাই না? মানে এরকম তো ধরেন এই যে নিরাপদ সড়ক আন্দোলনে যে সকল বিতার্কিক ছোট, আমরা তখন ফার্স্ট ইয়ারে করি, 2-3 মাস হয়েছে ইউনিভার্সিটিতে আসছি, তখন তারা আমরা মাইর খাইলাম, আমরা হচ্ছে পুলিশ দ্বারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হইলাম। তখন আসলে কয়জন মানুষ এসে হচ্ছে বলছেন যে আচ্ছা ও হচ্ছে বিতার্কিক, ও হচ্ছে আমাদের গর্ব, ওদেরকে হচ্ছে আমাদের প্রোটেক্ট করতে হবে বা ওদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে। তো আলাপটা এইখানেই যে যখন একজন প্রুভেন হিরোকে আপনি আপনার বিতার্কিক সমাজের গর্ব হিসেবে বলেন, সেইটাকে আমি খুব বেশি একটা ক্রেডিট দিতে পারি না। রাদার দেন একটা বিষয়ে তো এটা তো অটোমেটিক্যালি হওয়া উচিত। আপনি যখন পোডিয়ামে দাঁড়িয়ে নিজে এত সততার কথা বলেন, নিজে এত একতার কথা বলেন, ইকুইটির কথা বলেন, তারপর হচ্ছে ন্যায়ের কথা বলেন, তো আর আপনি ব্যক্তিগত জীবনে সেগুলো চর্চা করেন না, তাদেরকে তো আমি বিতার্কিক বলতেই চাই না। মানে আমার কাছে মনে হয় না যে তারা আসলে বিতার্কিক। তারা কোন একজন স্পোর্টস পারসন হইতে পারেন, কিন্তু একইভাবে যেটা আমি বলতেছি, মুখে যেটা আমি বলতেছি সেটা আমি অন্তরে লালন যদি না করি, সেটা আমার কাজে যদি সেটা প্রতিফলন না দেখাই, তাহলে তো দিন শেষে ওই কমিউনিটিটাকে আমি আসলে কতটুকু রিপ্রেজেন্ট করি এটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। আর একটা বড় বিষয় খুব ভালো যেটা অ্যাড্রেস করা হয়েছে, অনেক কিছুই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি বিতার্কিক হিসাবে করতে চাইছি এই পুরো স্বৈরতন্ত্রের যে হচ্ছে ধরেন তাদের প্রতিহত করার জন্য, কিন্তু সাংগঠনিক ভাবে আমরা আসলে কতটুকু করতে পারছি। তো সাংগঠনিক ভাবে এইটা করার জন্যই কিন্তু ওই প্রতিকূলতা ছিল যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমার তুষ্ট রাখতে হবে, অন্যান্য ধরেন অন্যান্য সরকারি অধিদপ্তরের কাছ থেকে আমাদের তাদের তুষ্ট রাখতে হবে, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা কিন্তু আমাদের মধ্যে ছিল। পার্টিকুলারলি খাদিজার ইস্যুতে মানে এটা হচ্ছে এখন একটু গ্রাজ বা রাগ ঝাড়তে হয় যে তখন কিন্তু ধরেন খুবই মানে এরকম একটা আওয়ামী স্বৈরতন্ত্র কিন্তু প্রচার করতেছে এবং এই মেয়েটা বিতার্কিক, এই মেয়েটা জগন্নাথের বিতার্কিক, এতগুলো দিন ধরে ও হচ্ছে জেলে বসেছিল। আপনি বলেন কতজন বিতার্কিক তারা নিয়ে কথা বলছে? তাহলে এখন হচ্ছে যারা বিতার্কিক হিরো হচ্ছে তাদেরকে আমরা সেলিব্রেট করবো আর বলবো আমরা গর্ব, আর যখন হচ্ছে আওয়ামী সরকার ছিল তখন হচ্ছে আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি নিজের পিঠটা বাঁচাতে চাই। তাইলে আপনারা ভাই নিজেদেরকে বিতার্কিক বললেন না, এটা হচ্ছে আমার প্রস্তাব আপনাদের কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে এইটা আমার কাছে মনে হয় যে অনেক দিন ধরে আমরা এগুলো করছি যে এই প্রস্তাব দেওয়া যাবে না, বিতর্কের মধ্যে কম্পিটিশনে এই মোশন দেওয়া যাবে না, এই আলাপটা শেখ মুজিবকে নিয়ে করা যাবে না, বাক্সা নিয়ে কথা বলা যাবে না, এইগুলো শুনতে 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 অনেক টায়ার্ড হয়ে গেছি। তো এখন তো আমাদের কাছে একটা দরজা খোলা হয়েছে, এখন হচ্ছে আমরা স্বৈরতন্ত্রের পতন দেখতে পাচ্ছি, আমরা শেখ হাসিনার পতন দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই কালচার যেটা তৈরি করার একটা সুযোগ আমাদের কাছে আছে, আমরা পার্টিকুলারলি যারা এখনো ক্লাবে আছি, ধর আমরা বিভিন্ন বিতার্কিক সংগঠনগুলোর সাথে অন্তর্ভুক্ত আছি, আমরা যদি এটাকে ধরে সংগঠিত না করে আমরা হচ্ছে যদি আলাপগুলা জারি না রাখি, তাইলে কিন্তু কোনো লাভ নাই। দিন শেষে ওই 15 বছর পরে আবার একই কথা হবে, আবার বুক বন্ধের রাজনীতি শুরু করা হবে, তখন আমরা আবার গা বাঁচায় থাকবো। তো সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো যারা এতদিনেও কথা বলেন নাই বা এতদিনেও হচ্ছে অনেকেই তো আলাপ তোলার আসলে ওই গ্রাউন্ডটুকু সাহসটুকু পান নাই, সামনে অনেকগুলো বিতর্ক টুর্নামেন্ট হবে, সামনে অনেকগুলো বিতর্ক টুর্নামেন্ট আমরা পার্টিসিপেট করতে যাবেন, আপনারা ওইখানে চান যেন আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থা সকলকে যেন সমালোচনার মধ্যে আনা যায়। এবং সেই সকলকে যখন আমি বলছি, আমি কিন্তু একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে নাহিদ আসিফ থেকে শুরু করে রিজওয়ানা আপা থেকে শুরু করে আমি সকলকে অন্তর্ভুক্ত করতে চাই যে কেউ যে সমালোচনার বাইরে না। এই আলাপটা যদি বিতার্কিকরা না তোলে, বিতার্কিকরা যদি মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা নিয়ে কথা না বলে, তাইলে আসলে কারা বলবে? ধন্যবাদ প্রাপ্তিদি, মেঘদাকে ধন্যবাদ, তাহমিদ ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন, তাহমিদ ভাইকে ধন্যবাদ। আমরা আসলে চেষ্টা করব আমাদের জায়গা থেকে এভাবে করে বিতার্কিকদের যদি কোথাও হচ্ছে অধিকার জড়িত বিভিন্ন ধরনের অধিকার হরণ বা এই ধরনের ঘটনাগুলো ঘটে সেই জায়গা থেকে সোচ্চার হওয়ার আরো বেশি। আমরা অনেক সময় দেখেছি যে এই জায়গাগুলো আসলে হয়তোবা আমাদের ক্লাবের জায়গা থেকে অনেক বাধ্যবাধকতা থাকে বা ব্যক্তি পরিসরে আসলে অনেকে সম্পৃক্ত হতে চায় না, তো সেখানে আসলে আমরা ওই জায়গা থেকে এই উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম করে আসার চেষ্টা করেছি এবং আমরা আসলে খুবই আনন্দিত যে মেঘদা থেকে শুরু করে একদম তামিদ ভাই ডিউডিএস এর, আমরা ডিউডিএস এর জায়গা থেকে, জুরোর জায়গা থেকে, চার্চের জায়গা থেকে, মোটামুটি আর কি সকল বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা আসলে একটা চমৎকার সাড়া পেয়েছি এবং অংশগ্রহণ দেখেছি। এই জিনিসটাই আসলে কন্টিনিউ হওয়া দরকার, তাহলে হয়তো বা একটা প্রেশার গ্রুপের মতো বিতার্কিকরা আবির্ভূত হতে পারে, যেটা আসলে খুব ইতিবাচক হবে। মেঘদাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মেঘদার আসলে আসলে আজকে একটা আয়োজন ছিল, তারপরে হচ্ছে আমাদের সাথে সে যুক্ত হয়েছেন। প্রাপ্তিদিকে ধন্যবাদ, আমরা হচ্ছে সময় মতো শুরু করতে পারিনি, তাও হচ্ছে আমাদের সাথে ছিলেন এবং শেষ পর্যন্ত ছিলেন।
ছিলেন। তা আমির ভাইকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝে এসে যুক্ত হয়েছেন। আপনারা যারা দেখেছেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ জানাবো আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকার জন্য, এবং হচ্ছে আমাদের যে তহবিল সংগ্রহ চলছে সেখানে আপনাদের অবদান রাখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আশা করছি আমাদের বিপ্লব বেহাত হবে না, বিপ্লব সফল হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।